ভালোবাসা, মাফিয়া ও রহস্যর গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। কেমন? হুম। দেখুন, আমি আপনাকে আমার বউ হিসেবে মানি না, তাই আপনি আমার কাছে কোনোদিন স্বামীর অধিকার আদায় করতে আসবেন না। কি বলছেন আপনি? আজকে আমাদের বাসর রাতে আপনি এরকম কথা বলছেন কেন? তাহলে আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করলেন কেন? আমি বিয়ে করতে চাইনি। আমার বাবা মা আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দিয়েছে, না হলে আমি কোনোদিনও বিয়ে করতে চাইনি। বাসর রাতে স্বামীর মুখে এরকম কথা শুনে আমার মনে হচ্ছিল যেন পুরো আকাশে এসে আমার মাথার উপর পড়েছে, কারণ আমি কোনোদিন এরকম কোনো কথা শুনতে চাইনি। বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করেছি, তারা যাকে বলেছে তাকে বিয়ে করেছি, কোনো আপত্তি করিনি, কারণ ছোটবেলা থেকে স্বপ্ন দেখে এসেছিলাম যাকে বিয়ে করব তার সাথেই প্রেম করব, তাকেই ভালোবাসবো। আমি চাইনি বিয়ের আগে কোনো প্রেমে ভালোবাসায় জড়িয়ে পড়তে। সেই জন্য বাবা মা আমাকে খুব বেশি বিশ্বাস করতেন। বাবা যখন এসে বললেন তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছেন, আমি কোনো আপত্তি করিনি। কিন্তু বাসর রাতে স্বামীর মুখে এরকম কথা শুনে আমার মাথা নষ্ট হয়ে গেল। আমি তখন তাকে বললাম, দেখুন, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি আমাকে বিয়ে করেছেন, তাই আমি আপনার বউ। এখন থেকে আপনি সব বন্ধ করুন। এই মেয়ে, তুমি কি শুনতে পাও না? আমি বলেছি তো আমি তোমাকে বিয়ে করতে চাইনি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আপনি কি বাচ্চা নাকি যে আপনাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে? এসব কথা আমাকে বলতে আসবেন না। আমি মোটেও বাচ্চা না, আর আমি জানি আমি চাইলেই প্রতিবাদ করতে পারতাম, কিন্তু বাবা আমার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল, সেই জন্য আমি এরকমটা করেছি। আমি এখন কোনো কথা শুনতে চাই না। এখন আপনি আমাকে মেনে নেবেন, না হলে আমি আপনার নামে কেস করব। কথাটা মনে রাখবেন। বলে মেয়েটা শুয়ে পড়ল। আমি তখন তার দিকে তাকিয়ে আছি। ভেবেছিলাম মেয়েটাকে বুঝে শুনে ডিভোর্স দিয়ে দেব, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয়। মেয়েটাকে দেখে যতদূর মনে হচ্ছে খুবই চঞ্চল টাইপের একটা মেয়ে। বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়েছে টাকার ভয় দেখিয়ে। টাকা দেওয়া বন্ধ করে দিত যদি আমি বিয়েটা না করতাম। একটু পরেই শুনতে পেলাম মেয়েটা কান্না করছে, কিন্তু আমি তার কান্না না শুনে উপায় না পেয়ে শুয়ে পড়লাম, কারণ এখন মেয়েটার সাথে এক বিছানায় আমি ঘুমাতে পারবো না। সকালে হঠাৎ করে চোখের উপর পানির ছিটা পড়তেই লাফ মেরে উঠলাম। তখনই চেয়ে দেখি ভোর হয়েছে মাত্র। আমি মেয়েটার দিকে রাগী চোখে তাকিয়ে বললাম, এই মেয়ে, তোমার সমস্যা কি? এত সকালবেলা ডাকছো কেন? জানো না আমি 10টার আগে ঘুম থেকে উঠি না? আমি কোনো কথা শুনতে চাই না। আপনি এখনই উঠে নামাজে যাবেন। ফজরের আজান দিয়েছে, আপনি নামাজে না গিয়ে এভাবে শুয়ে আছেন কেন? হুম, তাড়াতাড়ি নামাজে যান। কি? আমি নামাজে যাব এই ঠান্ডার সময়ে? এখন যদি চাই তাহলে মরে যাব এখনই। আমার সামনে থেকে চলে যাও, না হলে কিন্তু তোমার উপরে অনেক খারাপ কিছু হয়ে যাবে। এই ঘরে থাকতে হলে নামাজ পড়ে থাকতে হবে। তাড়াতাড়ি নামাজে যান, না হলে কিন্তু আবার এক বালতি পানি এনে উপরে ঢেলে দিব। তখন ঠান্ডার ভেতরে বুঝবেন কি রকম মজা লাগে। এই মেয়ে, তোমার সমস্যা কি? তুমি আমার সাথে এরকম করছো কেন? বলেছি না তোমাকে আমি স্ত্রী হিসেবে মানি না, তাহলে কেন এরকম করছো? আপনি আমাকে মানেন বা নাই মানেন, আমি আপনাকে স্বামী হিসেবে মানি। তাই তাড়াতাড়ি চলে যান নামাজে, না হলে কিন্তু আমি যাচ্ছি ওয়াশরুমে, গিয়ে বালতি ভেতরে পানি নিয়ে আসবো। আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। সত্যি সত্যি সে এক বালতি পানি নিয়ে আসলো। আমি জেগে উঠে গেলাম, কারণ এখন যদি এই ঠান্ডার ভেতরে আমার উপরে পানি পড়ে তাহলে মরেই যাব। সেই জন্য উঠে নামাজ পড়ার জন্য রেডি হলাম। তখনই সে আমার সামনে এসে বলল, এই অবস্থায় কেউ নামাজে যায়? আপনার পরনে দেখেছেন কি এটা? 3/4 প্যান্ট, আপনি একটা পাঞ্জাবি পরে যান, এভাবে তো নামাজ হবে না। অসহ্য এই মেয়েটা। আমি তার দিকে তাকিয়ে বললাম, আমি এসব করব না, আমি এভাবেই যাব। যাওয়ার হলে
না হলে আমি যাব না, ঘুমিয়ে পড়বো আবার। আমি পানিটা নিয়ে আসি, তবে আপনাকে কথা শোনানো যাবে না। আমি পানি এনে উপরে ঢেলে দিলেই এমনিতেই রেডি হয়ে তাড়াতাড়ি দৌড়াবেন। এবার আর কিছু বলতে পারলাম না। দৌড়ে পাঞ্জাবি পরে বের হয়ে গেলাম নামাজের উদ্দেশ্যে। সেই বাবার সাথে ছোটোবেলায় নামাজে গিয়েছিলাম, এরপর আর যাওয়া হয়নি। মসজিদে গিয়ে দেখতে পেলাম বাবা আগে থেকেই বসে আছেন। আমার বাবা খুবই সচেতন, সময়ের প্রতি খুবই দায়িত্বশীল। আমাকে দেখে তিনি যেন আকাশ থেকে পড়লেন। সত্যিই এসব দেখে আকাশ থেকে পড়ার মতো অবস্থা, কারণ আমি কত বছর যাবৎ কোনো দিন নামাজে আসিনি। বাবা তখন আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, এরপর নিচের দিকে তাকিয়ে কী যেন ভাবলেন। আমি তখন নামাজ পড়ে বেরিয়ে হাঁটতে শুরু করলাম। সকালের আবহাওয়াটা সত্যি অনেক সুন্দর, ঠান্ডার কারণে চারিদিকে কুয়াশা। আমি ভাবতে পারছি না এত সুন্দর পরিবেশ হবে। আমি কি করব, জীবনটাই নষ্ট করে দিল এই মেয়েটা। এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি তখন নামাজ পড়ে নিচে চলে আসলাম। নিচে চলে আসার পর দেখলাম আমার শাশুড়ি আম্মু নাস্তা তৈরি করছেন। আমি তার কাছে গিয়ে বললাম, আমি একটু সহযোগিতা করি আপনাকে। আরে মা, কি বলছো তুমি? কালকে আমাদের বাসায় আসলে আজকে আবার রান্নাঘরে ঢুকে যাবে? এটা হতে পারে না। আপনি না বলেছেন আমাকে মেয়ের মতো মনে করেন, তাহলে কেন এরকম করতেছেন? আমি এবং তো আপনার মেয়েরই মতো। আয়ান কি ঘুম থেকে উঠেছে নাকি এখনো ঘুমিয়ে আছে? আপনার ছেলে নামাজে গেছে। এই কথা শোনার পর শাশুড়ি মা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তিনি হয়তো বিশ্বাসই করতে পারছিলেন না কথাটা। এর মধ্যে শ্বশুর মশাই ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকেই আমার দিকে এগিয়ে আসলেন। আমরা দুজন সেখানে দাঁড়িয়ে আছি। তিনি এসেই আমার সামনে দাঁড়িয়ে বললেন, আমি বিশ্বাসই করতে পারছি না রে মা, তুই একদিনে এভাবে পাল্টে দিবি আমার ছেলেটাকে। আমার ছেলেটা আজকে নামাজে গিয়েছে প্রায় 4 বছর বাদে। 4 বছরে তাকে আমি কোনোদিনও নামাজে নিয়ে যেতে পারি নাই, তুই একদিনে এসেই নামাজে নিয়ে চলে গেলি। শাশুড়ি আম্মু কান্না করে দিয়েছেন। আমি তার দিকে তাকিয়ে বললাম, আম্মু কান্না করতেছেন কেন? এটা দুঃখের কান্না না মা, এটা সুখের কান্না। আমি আমার ছেলেটাকে কিছুতেই বিয়ে দিতে পারছিলাম না। ভাবছিলাম হয়তো সারা জীবন এভাবেই কাটাতে হবে, কিন্তু তুমি এসে আমার ছেলেটাকে পাল্টে দিয়েছো। আমার ছেলেটা এরকম ছিল না, অনেক ভালো ছিল, কিন্তু হঠাৎ করে কি থেকে যে কি হয়ে গেল। আমার ছেলেটা এরকম ছিল না রে মা। যখন ভার্সিটিতে পড়াশোনা করতো তখন হঠাৎ করে একটা মেয়ের প্রেমে পড়ে যায়। তখন সেই মেয়েটার সাথে মিলে তার বন্ধুরা আমার ছেলেটার কাছ থেকে টাকা নিয়ে যেতে শুরু করে। মেয়েটা অনেক ছলনাময়ী ছিল, আমার ছেলেটাকে সারা জীবন তার পিছনে ঘুরিয়েছে। আমি কিছু জানতাম না। এরপর মেয়েটা যখন দেখলো আমি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি, আমি তখন জানতে পেরে গিয়েছিলাম আমার ছেলে একটা মেয়ের পিছে ঘুরে। সেই জন্য আমি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তখন মেয়েটা আমার ছেলেটাকে ছেড়ে চলে যায়। তখন থেকেই আমার ছেলেটা এরকম হয়ে গিয়েছে। আমি তখন শ্বশুর আব্বুর দিকে তাকিয়ে আছি। কিডনি কান্না করতেছেন। আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম, আব্বু আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে ঠিক করে নিব। হে মা, এই জন্যই তো আমি আমার বন্ধুকে কথা দিয়েছি তোকে সারা জীবন সুখে রাখবো। আমি জানি না তোকে কতটা সুখে রাখতে পারবো। আমার ছেলেটা তোকে মেনে নেয়নি সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। এসব আমাকে বলতে হবে না, কিন্তু আমি জানি তুই আমার ছেলেটাকে ঠিক করতে পারবি। দোয়া করবেন আব্বু, যেন আমি আপনার ছেলেটাকে ঠিক করতে পারি। আপনি কোনো চিন্তা করবেন না। আপনার ছেলেকে যদি আমি আগের মতো ফিরে না দিতে পারি, তাহলে আমি এই বাসায় থাকবো না। এরই মধ্যে আমার জামাই এসে ঘরের ভেতরে ঢুকলো। আমি তখন রান্নাঘরে কাজ করতে শুরু করলাম। সে এসেই সোফায় বসে পড়ল। আমি তখন তার দিকে তাকিয়ে আছি। রান্নাঘর থেকে ড্রয়িং রুমটা ভালো করে দেখা যায়, সেই জন্য আমি তার দিকে তাকিয়ে আছি। কি সুন্দর মায়াবী চেহারা ছেলেদের। চেহারা আর আমার জানা ছিল না। আমি তার চোখের দিকে তাকিয়ে আছি। তার চোখগুলো নীল রঙের। এরকম ছেলে আমি সারা জীবন চেয়ে এসেছি এবং আমিও পেয়েছি, কিন্তু সে আমাকে মেনে নিতে চাইছে না। আমি তাকে আমার মতো করেই তুলব। সে আমার থেকে দূরে যেতে পারবে না। আমিও মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, যতদিন না পর্যন্ত জামাইকে ঠিক করতে পারছি ততদিন আমার মিশন শেষ হবে না। ড্রয়িং রুমে বসে আছি। আব্বু
আমার সাথে গল্প করতে শুরু করলো। আমি তখন বাবার সাথে কথা বলছি। লাস্ট কতদিন আগে এরকম কথা বলেছিলাম সেটা আমি নিজেও জানি না। আব্বু আমার সাথে সবসময় রাগারাগি করে, কথা বলে, কিন্তু আজকে কেমন জানি হাসি মুখেই কথা বলতে শুরু করলো। বাইরে যেতে বের হব, তখন আব্বু বলল, একটু পর তোর শ্বশুরবাড়ির লোকজন আসবে, তুই এখন কেন বাইরে যাবি? আমি তখন চুপ হয়ে গেলাম। আব্বু আমার সাথে ভালো করে কথা বলছে, এখন আব্বুর সাথে বেশি কথা বলতে গেলে পরে রেগে যেতে পারে, সেই জন্য চুপচাপ বসে রইলাম। একটু পর আম্মু আমাকে আর বাবাকে নাস্তা করতে ডাকলেন। টেবিলে গিয়ে আমি অবাক, কারণ অনেক সুন্দর সুন্দর করে সব কিছুই বানানো হয়েছে, কিন্তু আজকের নাস্তার স্বাদ সম্পূর্ণ আলাদা। বুঝতে পারলাম এটা আমার বউ বানিয়েছে। সব দিক দিয়ে মেয়েটা পারফেক্ট, কিন্তু আমি এই পারফেক্ট মেয়েটাকে মেনে নিতে পারছি না। খাওয়া দাওয়া শেষ করার পর দেখতে পেলাম আম্মু আর আমার বউ রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছে। বাসায় তেমন লোকজন নেই, আমার বাসায় তেমন কোনো আত্মীয়রাও আসে না, কারণ আমাদের সবাই বাইরে থাকে। তেমন কোনো আত্মীয় স্বজন এই দেশের ভিতরে নেই। দুপুরের দিকে শ্বশুরবাড়ির লোকজন চলে আসলো। আমি তখন তাদের সাথে কথা বলছি। আমি তখন রুমের মধ্যে বসে আছি। রান্না বান্না শেষ করে রুমের ভিতরে এসে দেখি আমার ছোট্ট বোন এসেছে। আমরা দুইজন বয়সে মাত্র 1 বছরের ছোট বড়। আমি 1 বছরের বড় আর দিশা 1 বছরের ছোট। সেই জন্য আমরা ছোটবেলা থেকেই বান্ধবীর মতো চলাফেরা করি। সে এসেই আমার পাশে বসে বলল, ওই দিশা, মাটা কেমন রে? এই কথা শোনার পর আমি দিশার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। সে আমার এরকম চেহারা দেখে হাসি দিয়ে বলল, আরে মালটাকে তো দেখলাম একদম হেব্বি মাল, কিন্তু এরকম করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? সব কিছু ঠিক আছে তো? এই তোর লজ্জা করে না? তুই তোর জামাইবাবুর নামে এরকম কথা বলতেছিস? তোর কি লজ্জাবোধ বলতে কিছুই নেই? এখনই এসব শুরু করে দিলি? জামাইয়ের গুণগান করছিস? আমি বলছি মালটা কেমন, সব কিছু ঠিক আছে তো? কোনো সমস্যা নেই তো? আমি তখন এগিয়ে গিয়ে তার গলাটা জড়িয়ে ধরলাম। এরপর বললাম, মালটা তো হেব্বি। তারপর দুজন একসাথে হেসে উঠলাম। বাবা মা সবাই এসেছে, তাদের সাথে কথা বলছিলাম। আমার জামাইকে দেখলাম চুপচাপ বসে আছে এক কোণে। আমি তখন তার কাছে গিয়ে বললাম, এই আপনার কি ভদ্রতা বোধ বলতে কিছুই নেই? আমার বাসার লোকজন এসেছে আর আপনি এখানে চুপচাপ বসে আছেন। তাদের সাথে গিয়ে তো কথা বললেও পারতেন। তাই আমাকে ডিস্টার্ব করবেন না। আমি তাদের সাথে কথা বলে কি বলবো, কি কথা বলবো তাদের সাথে, কি গল্প করব? তাদেরকে তো আমি চিনি না, এমনি এমনি গল্প করব নাকি? চেনেন না বললেই তো বলছি, কথা বলেন, জেনে যাবেন। এখন যান, তাড়াতাড়ি আমার আব্বু আম্মুর সাথে কথা বলেন। সবাই ভাববে আমাদের মধ্যে সমস্যা আছে। কি আর করার, বউয়ের কথা মতো চলে গেলাম শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে। এরপর রুমের মধ্যে চলে আসলাম। রুমের মধ্যে আসতেই দেখি আমার শালিকা বসে আছে। সে তখন আমার দিকে তাকিয়ে বলল, দুলাভাই, সব কিছু ঠিক আছে তো? আমার বোনকে আপনি মানিয়ে নিতে পারতেছেন তো? দুই বোনের অবস্থা ঠিক একরকম, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কারণ সেও চঞ্চল স্বভাবের। কীরকম করে জানি কথা বলছে। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, মানিয়ে নিতে পেরেছি। কি যে বলেন দুলাভাই, এর আগে মেয়েটা কি করে আপনি মানিয়ে নিলেন আমার বোনকে? তো আপনি চেনেন না, অসম্ভব রকম রাগিম একটা মেয়ে, আপনাকে মেরেও ফেলতে পারে। কথা শোনার পর কিছুটা ভয় পেয়ে গেলাম। এরপর তার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা, তোমার বোন কি এতটাই রাগী? আর কি বলবো দুলাভাই, কলেজে একটা ছেলে এসে তাকে প্রপোজ করেছিল, আমি পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ জুতো খুলে ছেলেটাকে পিটিয়ে দিয়েছিল পুরো কলেজের সামনে। এমনভাবে আপনাকেও মারতে পারে। আপনি তো সবসময় ঘরের ভেতর থাকেন, আপনাকে খুন করেও ফেলতে পারে। কথাটা শোনার পর আমি একটু শুকনো ঢোক গিললাম। এরকম ভয়ঙ্কর একটা মেয়েকে বিয়ে করেছি এটা ভেবেই পারছিলাম না। এরপর তার সাথে আরও বেশি কিছুক্ষণ কথা বললাম। শালিকার সাথে ভালোই জমে গেছে সব কিছু। আমি চুপচাপ বসে রইলাম, কারণ সন্ধ্যার পর আমাকে বের হতে হবে। আমার বন্ধুরা বসে আছে আমার অপেক্ষায়। সন্ধ্যার সময় শ্বশুরবাড়ির সবাই চলে গেল, সেজন্য আমি বাইরে চলে আসলাম। বাইরে আসার পর আমার বন্ধু রাফি আমাকে ডেকে বলল, দোস্ত, এটা কীভাবে সম্ভব? শুনলাম তুই নাকি বিয়ে করে ফেলছিস। আর বলিস না দোস্ত, জোর করে আমাকে বিয়ে দিয়েছে।
যদি বিয়ে না করতাম তাহলে আমাকে টাকা দেওয়া সব কিছু বন্ধ করে দিত। আচ্ছা ঠিক আছে, সজীব আমাদের জন্য অপেক্ষা করতেছে, চল পার্টিতে যাবি না? আমি তখন তার কথা শুনে কিছুক্ষণ চিন্তা করলাম। এরপর তার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ দোস্ত চল, আমরা দুজনে চলে আসি। সজীব নিশ্চয় আগে থেকেই বসে আছে। এরপর দুজন পার্টির উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে যাওয়ার পর অনেক ড্রিঙ্কস করে ফেললাম। মাথা ঠিক ছিল না, সেজন্য সেখানেই শুয়ে পড়লাম। এখানে আমি অনেক জিনিসই দেখি। অনেক সময় মাদকের ব্যবসা হয় এই জায়গায়। আমি কিছুই বলতে পারি না, কারণ আমি এখানকার একজন সদস্য। আমিও এখানে মাদক সেবন করার জন্যই আসি। মাদকের প্রতি আসক্ত হয়ে গেছে তখন থেকে। রিয়া আমাকে ছেড়ে চলে গেছে। যখন রিয়া আমাকে ছেড়ে চলে গেছে তখন মাথাটা ঠিক করে চলে গেলাম বাসার উদ্দেশ্যে। বাসায় পৌঁছার পর দেখি সবাই ঘুমিয়ে আছে, সেজন্য রুমের মধ্যে চলে গেলাম। আমি রুমের মধ্যে খাবার নিয়ে এসেছি। নিচে বসে থাকতে ভালো লাগছে না, আর এখনও জামাই আসেনি, সেই জন্য অপেক্ষা করতেছি। তার জন্য হঠাৎ করে সে রুমে ঢুকলো। রুমে ঢোকার পর আমি তো অবাক হয়ে গেলাম, কারণ সে পুরো মাতাল ছিল। আমি তখন তার দিকে তাকিয়ে আছি। সে আমার দিকে তাকিয়ে কোনো কথা না বলে বিছানায় গিয়ে ধাপ্পাস করে শুয়ে পড়ল। আমি মন খারাপ করে ফেললাম। আমার জামাই মাদক আসক্ত, এটা আমি জানতামই না। এরপর তার কাছে গেলাম, গিয়ে তার শরীর থেকে জামাটা খুলে দিলাম, কারণ অবস্থায় থাকলে শরীর খারাপ হতে পারে। বাইরে প্রচণ্ড কুয়াশা করেছে, সেই জন্য জ্যাকেটটা ভিজে গেছে। হয়তো এমনই হেঁটে আসছিল, সেই জন্য এরকম হয়ে গেছে। জুতোর অনেক জায়গায় মাটি লেগে আছে, সেই জন্য জুতোগুলো খুলে উপরে একটা চাদর জড়িয়ে দিয়ে আমি একটা চাদর নিয়ে এসে সোফায় শুয়ে পড়লাম। খেতে ভালো লাগছিল না, কারণ সে কেন এরকম করলো আমার সাথে, কিছুই ভালো লাগছে না। শেষে কিনা এরকম একটা ছেলেকে আমি বিয়ে করলাম, এটা আমি ভাবতেই পারছি না। কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিয়েছি তাকে ঠিক করব, তাহলে এই দায়িত্বটা এখন থেকে আমার। আমি তাকে ঠিক করেই ছাড়বো। গতদিনের ন্যায় মুখের ওপর পানি ছিটা পড়তেই আমি লাফ মেরে ঘুম থেকে উঠলাম, কিন্তু আজকে মনে হচ্ছে একটু লেট হয়ে গেছে। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে? তখন সে আমার সামনে লেবুর রস মিশ্রিত একটা গ্লাস ধরলো। আমি তখন তার দিকে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে বলল, এটা খেয়ে নিন, নেশা কেটে যাবে। আমি বেশ অবাক হলাম। আমি নেশা করে এসেছি জেনেও কোনো কথা বলছে না, আমাকে আরও নেশা কাটানোর জন্য সহযোগিতা করছে। আমি তখন এটা শোনার পর লেবু মিশ্রিত পানিটা খেয়ে ফেললাম। পানিটা খাওয়ার পর আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে আসার পর দেখলাম আমার আব্বু ব্যাংকে চলে গেছে। আমার আব্বু ব্যাংকের মালিক এবং ম্যানেজার, দুইটার দায়িত্বই আমার বাবা পালন করছে। আমি তখন আব্বুর সাথে বসে কথা বলছিলাম। আমি আম্মুকে বললাম, আম্মু তাড়াতাড়ি নাস্তা দাও, আমার অনেক খিদে পেয়েছে। যাও নিজের বউকে গিয়ে বলো, এখন আমি আর এসব পারবো না। অনেক দিন তো আমি খাবার খাওয়ালাম, এখন বিয়ে করেছো, বউকে গিয়ে বলো খাবার দাবার কথা। আমাকে বলছো কেন? আমি আম্মুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি, কারণ ওই মেয়েটার সামনে এখন আমি যেতে চাই না। সেই সকালে যে রূপ দেখালো, সেই রূপ দেখার পর আমার কেমন জানি ভয় করছে। আমি তখন নিজেই মনে মনে বললাম, আয়ান তুই একটা মেয়েকে ভয় পাচ্ছিস, এটা কিভাবে সম্ভব? মনের ভিতরে এক বালতি সাহস জড়িয়ে চলে গেলাম মেয়েটার সামনে। এরপর বললাম, এই যে আমাকে নাস্তা দাও। যান, গিয়ে টেবিলে বসুন, আমি নিয়ে আসতেছি। এরপর মেয়েটা নাস্তা নিয়ে আসলো, কিন্তু তার মুখটা দেখে মনে হলো কেমন জানি শুকনো। ঘুম থেকে ওঠার পর রুমের মধ্যে খাবারের প্লেট দেখেছি। তার মানে কি খায়নি? আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিল। কেমন জানি মেয়েটার প্রতি মায়া হলো। রুমের মধ্যে চলে আসলাম। একটু পরে সেও আসলো। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, তুমি কালকে রাতে খাবার খাওনি, আর আজকে সকালেও দেখলাম নাস্তা করলে না, মুখটা তো শুকনো লাগছে, কিছু হয়েছে কি? না, কিচ্ছু হয়নি, এমনি ভালো লাগছে না। আমার কেমন জানি একটা মায়া কাজ করলো মেয়েটার প্রতি। সেজন্য আমি তাকে বললাম,
তুমি এখানে বসো, আমি এখনই আসছি, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি বলেই আমি নিচে চলে আসলাম। সে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি করছি সেটা আমি নিজেও জানি না। আমি তখন ব্রেকফাস্ট নিয়ে উপরে আসলাম, এরপর তার সামনে সেটা রাখলাম। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে বললাম, এভাবে আমার দিকে না তাকিয়ে তাড়াতাড়ি খাবারটা শেষ করো। আমি খাবার খেতে শুরু করলাম। অনেক আনন্দ লাগছিল, কিছুটা হলেও তার মধ্যে পরিবর্তন চলে এসেছে। সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আসলে একটা মেয়ে চাইলে একটা ছেলেকে পরিবর্তন করে দিতে পারে, আবার একটা ছেলেকে ধ্বংস করে দিতে পারে। যেরকম আমার জামাইকে ধ্বংস করে দিয়েছে তার এক্স গার্লফ্রেন্ড। আমি তখন তাকিয়ে আছি তার দিকে। হঠাৎ করে সে এমন একটা প্রশ্ন করে বলল, সেটা শোনার পর আমার মাথাটা গরম হয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আমি তো তোমাকে এই যে বলে ডাকতেছি, তোমার নামটা কি বলো তো? কথাটা শোনার পর মাথাটা গরম হয়ে গেল। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, কি আপনি আমার নাম জানেন না, আবার আমাকে বিয়ে করে ফেলেছেন? আমি তখন তার দিকে কিছুটা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, আসলে আমি এই বিয়েতে রাজি ছিলাম না, আমাকে জোর করে বিয়ে দিয়েছে, সেজন্য মেয়ের নাম পর্যন্ত জানতে চাইনি। আমার নাম তৃষা, আর আজকে থেকে আমাকে তৃষা বলেই ডাকবে, ওকে? আমি তখন তার দিকে তাকালাম। মেয়েটার নামের মতো সেও সুন্দর। তখন তাকে বললাম, আচ্ছা, তুমি কেন আমার সাথে সংসার করছো? আমি জানি কালকে তুমি আমাকে নেশাগ্রস্ত অবস্থায় পেয়েছো। আমি জানি এটা কোনো মেয়েই মেনে নেবে না। তাহলে তুমি কেন আমার সাথে সংসার করছো? তোমরাও তো বড়লোক মানুষ, চাইলেই আমাকে ছেড়ে চলে গিয়ে ভালো একটা ছেলেকে বিয়ে করতে পারো। তুমি আমাকে ছেড়ে চলে যাও না কেন? মুহূর্তের মধ্যেই তার মুখটা কালো হয়ে গেল। আমি তার দিকে তাকিয়ে আছি। সে কেন এরকম ব্যবহার করছে? আমি তো তার ভালোর জন্য এই কথাটা বললাম। তখনই আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর চিৎকার দিয়ে বলল, এই ছেলে, তুই নিজেকে কি মনে করিস? যা ইচ্ছে তাই করবি? আমাকে তোর কথা মতো চলতে হবে, এটা ভেবে থাকলে ভুলে যাক। কারণ তোকে আজ থেকে আমার কথা মতো চলতে হবে। আর এরকম কথা যদি আরেকবার মুখের মধ্যে আনিস না, তাহলে তোকে শেষ করে দিয়ে আমি এখান থেকে চলে যাব। এর আগে আমি চলে যাব না। যেদিন এখান থেকে চলে যাব সেদিন তোকে শেষ করে চলে যাব। কথাটা শোনার পর আমি সেখানে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলাম। সে আমাকে তুই করে কথা বলছে। এটা শোনার পর আমার মাথার সব মগজ যেন নষ্ট হয়ে গেল। আমি তখন সেখান থেকে চলে আসলাম। নিচে আসার পর চলে গেলাম আবার আমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তবে আমি সেখানে যাওয়ার পর সজীবকে কিছুটা চিন্তার মধ্যে দেখলাম। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার দোস্ত, তুই মন খারাপ করে বসে আছিস কেন? কি সমস্যা হয়েছে? আর বলিস না দোস্ত, আমার ছোট বোনটা অনেক অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আমি টাকা কিছুতেই ম্যানেজ করতে পারছি না। কথাটা শোনার পর আমার অনেক খারাপ লাগলো। আমার বন্ধুর ছোট বোন অসুস্থ, এটা আমি মেনে নিতে পারছিলাম না। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, চিন্তা করিস না দোস্ত, এই নে আমার কার্ড, এখানে মনে হয় 1,00,000 টাকার মতো আছে, এগুলো নিয়ে চলে যা, তোর বোনকে আগে সুস্থ কর। তখন সে আমাকে জড়িয়ে ধরলো। আমি তখন তাকে জড়িয়ে ধরলাম। সত্যি বন্ধুত্বের সম্পর্কগুলো অন্যরকম। সে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, দোস্ত, তুই আমার অনেক বড় একটা হেল্প করলি। আমি ভাবতেও পারছি না তুই আমাকে এত বড় একটা হেল্প করেছিস। আমি অনেক বেশি বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম, তুই আমাকে বাঁচালি দোস্ত। আরে বন্ধুত্বের মধ্যে আবার ধন্যবাদ দিতে হয় নাকি? আমি তোকে হেল্প করলাম, তোর বোন তো আমারও বোনের মতোই, সেই জন্য তোর বোনের জন্য টাকাগুলো দিলাম, এগুলো নিয়ে চলে যা। সে আমার সামনে থেকে চলে গেল। তখন আমি আর রাফি দুইজনে মিলে চলে গেলাম ঘুরতে। ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যার দিকে চলে আসলাম পার্টিতে। এর মধ্যে একবারও বাসায় যাইনি। সন্ধ্যার দিকে পার্টি করতে চলে গেলাম। সেখানে যাওয়ার পর হঠাৎ করে অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। আমি নাম্বারটা দেখে চিনতে পারলাম না। ফোন ধরার সাথে সাথে কেউ বলল, কি ব্যাপার, আপনার বাড়িঘর নেই? সকালে বাড়ি থেকে বের হয়ে গেছেন, এখনো বাসায় ফিরে আসার কোনো নামই নেই। ফোনের মধ্যে এত জোরে কথাটা শোনার পর আমার মাথাটা কিছুটা গরম হয়ে গেল। আমি তখন তাকে বললাম, আমার এখনও কাজ আছে, ফিরতে হলে রাত হবে, তুমি খেয়ে শুয়ে পড়ো।
আমার জন্য অপেক্ষা করতে কে বলেছে? বলেছিলাম না আমার প্রতি দায়িত্ব দেখাতে হবে না বলে ফোনটা রেখে দিয়ে পার্টি করতে শুরু করলাম। আজকেও আগের ন্যায় মাদক সেবন করলাম। নেশাগ্রস্ত অবস্থায় বসে আছি। তখনই হঠাৎ করে সজীবকে দেখতে পেলাম এখানে চলে এসেছে। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, দোস্ত, তোর বোন অসুস্থ আর তুই এখানে চলে আসলি? আরে দোস্ত, একদিন না খেলে মাথা নষ্ট হয়ে যায়, সেই জন্য চলে আসলাম, একটু খেয়ে চলে যাব। আমি তখন হেসে দিলাম, কারণ নেশা মানুষকে ঠিক কতটুকু আকৃষ্ট করতে পারে তাদেরকে না দেখলে বুঝতে পারতাম না। তাদের সাথে আমার পুরনো কোনো বন্ধুত্ব নেই। এই 4 বছরেই তাদের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। এখানে আসার প্রথম দিন তাদের সাথে আমার পরিচয় হয়েছিল। সেদিন থেকে আস্তে আস্তে তাদের সাথে আমার পরিচয়, এরপর বন্ধুত্ব। সজীবের সাথে মিলে আরও কিছুক্ষণ মদ খাওয়ার পর বুঝতে পারলাম মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। সেজন্য আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় পৌঁছার পর কালকের মতো আজকেও দেখলাম কেউ জেগে নেই। বুঝতে পারলাম সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আমার রুমের লাইট জ্বলছে। তার মানে মেয়েটা এখনও জেগে আছে আমার জন্য। কিন্তু আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, বুঝতে পারছিলাম না কি হচ্ছে। প্রচণ্ড পরিমাণ নেশা হয়ে গেছে। রাত তখন প্রায় 12টা বাজে, এখনও আমার স্বামী আসেনি। অনেক রাগ হচ্ছিল, সেই জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু কিছুক্ষণ পরে সে রুমের মধ্যে ঢুকলো। সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না, মুখ থেকে বাজে স্মেল আসছিল। আমি তখন তাকে গিয়ে ধরলাম, সে আমার ওপরেই পড়ে গেল। আমি তাকে কোনো মতো ধরে বিছানায় নিয়ে আসলাম। সে তখন আমার দিকে তাকিয়ে বলল, বউ, আমার না খুব ঠান্ডা লাগছে। আমি তখন এরকম কথা শুনে বেশ চমকে গেলাম, কারণ সে একদম বাচ্চাদের মতো কথা বলছিল। মদ খাবার পর মানুষের অবস্থা কীরকম হয় সেটা আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমার জামাইকে দেখে সেটা বুঝতে পারলাম। সে কিছু না বলেই আমাকে জড়িয়ে ধরে বলল, এখন ঠিক আছে, এখন গরম লাগছে, আসলেই অনেক ঠান্ডা লাগছিল। আমি তখন তাকে জড়িয়ে ধরে কান্না করে বললাম, কেন আপনি এরকম করছেন? আপনি কি বুঝতে পারছেন না আমি আপনাকে ভালোবেসে ফেলেছি এই একদিনের ভেতরে? তারপরেও কেন আপনি এরকম করেন? সে তখন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। তার চোখের মধ্যে কীরকম নেশা কাজ করছিল। সে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। কিছুটা ভয় পেয়ে গেলাম। সে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। আমি তাকে সরানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে নেশাগ্রস্ত অবস্থায় আমার ওপর জোর করে আমার সাথে তার স্বামীর অধিকার খাটালো। তবে আমি তেমন একটা জোর করলাম না, কারণ আমার নিজের স্বামীর সঙ্গীত একদিন না একদিন সে আমাকে মেনে নিবে, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম। এই প্রথম কোনো পুরুষের স্পর্শ আমি পেলাম, আর সেটা আমার স্বামীর। আমি খুব খুশি ছিলাম, কারণ সে নেশাগ্রস্ত অবস্থায় করুক আর সুস্থ অবস্থায় করুক, সে তো আমার সাথে সম্পর্ক করেছে, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। তবে তার স্বভাবের মধ্যে এখনও সেই ছোটোবেলার ছাপ রয়ে গেছে। আমি আমার শাশুড়ি আমার মুখে শুনেছি, সে ছেলেবেলায় সব সময় কথা বলতো, কিন্তু এখন খুব প্রয়োজন ছাড়া কথা বলে না, এটাই তো সমস্যা। আমি তখন তাকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খেয়ে দিয়ে বললাম, তুমি খুব তাড়াতাড়ি আমাকে মেনে নিবে, আমি তোমাকে ঠিক করে ফেলবো আয়ান। আর তুমি এভাবে থাকতে পারবে না, তোমাকে ঠিক হতেই হবে। তুমি আগের মতো কথা বলবে, চঞ্চল স্বভাবের হয়ে যাবে, আমি তোমাকে ঠিক করব আমার ভালোবাসা দিয়ে। বলেই আমি তার বুকে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে ওঠার পর বুকে কিছু একটা অনুভব করছিলাম। তখন আমার শরীরের দিকে তাকালাম, কোনো কাপড় নেই, বুকের ওপর শুয়ে আছে তিশা। আমি এটা দেখার পর ভয় পেয়ে গেলাম। কিছুক্ষণ চুপ করে থাকলাম, এরপর বুঝতে পারলাম কি হয়েছে। কালকে রাতে আমি নেশাগ্রস্ত অবস্থায় তার সাথে এমন একটা কাজ করলাম, সে হয়তো আমার উপর রাগ করেছে। আমার নড়াচড়ার শব্দে তিশা ঘুম থেকে উঠে পড়ল। সে আমার দিকে কেমন করে জানি তাকিয়ে আছে। আমি অনেক ভয় পেয়ে গেলাম। সে কীরকম মনে করেছে আমাকে, আমি অনেক খারাপ একটা ছেলে এরকম মনে করেছে হয়তো। তার সাথে আমি এরকম করব বুঝতেও পারিনি, কিন্তু নেশার ঘোরের মধ্যে ছিলাম, নিজেও বুঝতে পারিনি
কি থেকে কি হয়ে গেছে, কিন্তু সে উঠে ওয়াশরুমে চলে গেল, কোনো কথা বলল না। সে আসার পর আমি ওয়াশরুমে চলে গেলাম। গিয়ে শাওয়ার নিয়ে যখন বের হয়ে চলে আসলাম, তখন দেখতে পেলাম সে রুমের মধ্যে নেই। আমার অনেক ভয় লাগছিল, আব্বুকে আমার বিষয়ে সব সত্যি কথা বলে দিবে নাকি। কারণ আমি যতদূর জানি, আমি যে নেশা করি সেই বিষয়টা আব্বু আম্মু কেউ জানে না। কিন্তু নিচে যাওয়ার পর তার সব কিছুই স্বাভাবিক দেখলাম। আমি অনেক বেশি অবাক হয়ে গেলাম তার এরকম ব্যবহারে। মেয়েটার প্রতি দুর্বল হয়ে গেলাম। তার রূপ পরিবর্তন করেছে, কীরকম একটা মায়ার বান্ধনে আমাকে আবদ্ধ করে ফেলছে। কিন্তু আমার এসব করলে চলবে না। আমি তার সাথে অন্যায় করেছি, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তার কাছে ক্ষমা চাইতে হবে। নাস্তা করে আব্বু যখন বেরিয়ে গেল, তখন সে রুমের মধ্যে চলে আসলো। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, আসলে কালকে রাতের জন্য আমি রিয়েলি সরি। আমি বুঝতে পারিনি কি থেকে কি হয়ে গেছে। আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, সেই জন্য তোমার সাথে এরকম একটা কাজ করে ফেলেছি। জামাইয়ের মুখে এমন একটা কথা শুনে আমার অনেক হাসি পাচ্ছিল, কারণ সে নিজের স্ত্রীর সাথে সম্পর্ক করেছে, আবার ভয়ও পাচ্ছে। আমি তখন তার থেকে আরেকটু মজা নেওয়ার জন্য বললাম, আমার সাথে এরকম একটা কাজ আপনি কিভাবে করতে পারলেন? আপনি জোর করে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছেন। আমি কিন্তু আপনার নামে মামলা করব, তখন বুঝতে পারবেন। এই কথা শোনার পর আমি আকাশ থেকে পড়লাম। আমি তার স্বামী, তার সাথে আমার সম্পর্ক হতেই পারে, আবার সে মামলা করবে আমার নামে। আমি তখন তাকে বললাম, আমি না তোমার স্বামী, তুমি আমার নামে মামলা করবে? মানে স্বামী স্ত্রীর মধ্যে এরকম হতেই পারে, তার জন্য কি মামলা করতে হয়? তুমি না বললা তুমি আমার বউ, তাহলে তুমি কেন আমার নামে মামলা করবে? তার মুখে বউ ডাকটা শুনে আমি তার থেকে এগিয়ে গেলাম। আয়ান পিছিয়ে চলে যাচ্ছে, আমার কাছে অনেক মজার লাগছে বিষয়টা। আমি তখন তার গাল টেনে দিয়ে বললাম, আপনি তো বলেছেন আমাকে আপনার বউ হিসেবে মানেন না, আবার এখন বলতেছেন বউ। বিপদে পড়লে বউ, আর বিপদে না পড়লে বউ হিসেবে মানি না, তাই না? যদি মানেন তাহলে সম্পর্ক মানতে হবে, এরকম বাটপারি আমি মানবই না। দোস্ত, এই ব্যাগটা রাখ। আমি ব্যাগ নিয়ে দৌড়াতে পারছি না, আর এই লোকগুলো আমাদেরকেও তাড়া করতেছে। তুই একটা কাজ কর, তোর কাছে ব্যাগটা সুরক্ষিত থাকবে। এখানে আমার বোনের ওষুধ আছে। সজীব আমার হাতে ব্যাগটা দিয়ে দৌড় দিল। আমি বোকার মতো সেটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ করে তারা পালিয়ে চলে গেল। তখন দুইটা লোক এসে আমাকে ধরে ফেলল। আমি কিছুই বুঝতে পারলাম না। তারা আমাকে কিছু বলতে না দিয়ে টেনে নিয়ে গেল, গাড়িতে ওঠালো। আমি এখনও কিছুই বুঝতে পারছি না। ভিড়ের কারণে তাদের মুখটা ঠিক মতো দেখতে পারছি না। তারা কেন আমার সাথে এরকম করছে? আমাকে নিয়ে তারা একটা অফিসে গেল। সেখানে যাওয়ার পর আমি বসে আছি, কোনো কথা বলছি না। একটু পর তারা আমার মুখের ওপর অনেক পানি এনে ফেলল। আমার এবার কিছুটা হুঁশ ফিরল। এরপর চারিদিকে তাকিয়ে দেখতে পেলাম এটা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর অফিস। আমি তখন তাদের দিকে তাকিয়ে বললাম, আমাকে কেন এখানে ধরে নিয়ে আসছেন? তারপর যারা আমাকে ধরে নিয়ে এসেছিল তারা আমার সামনে এসে বলল, একটা চেয়ার টেনে আমিও একটা চেয়ারে বসে আছি। তখন তারা আমার সামনে বসে বলল, তোর জীবন শেষ, তোকে আমি আজকেই শেষ করে দেব। অনেক দিন থেকে তোদেরকে খুঁজছিলাম। এই এলাকার মাদক ব্যবসা করিস তাই না? তোকে হাতে নাতে আজকে আমরা ধরেছি। তোর কাছে ইয়াবা সহ অনেক মাদক ছিল। জীবন তো এবার শেষ হয়ে গেল। এই কথা শোনার পর আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি তাদেরকে বললাম, কি বলছেন এসব? আমি এসব কোনোদিনও করি না। আর আমার কাছে মাদক আসলো কেমনে? আমার বন্ধু তো তার বোনের ঔষধ দিয়ে গেছে এই ব্যাগটার ভিতরে। তারা দুজনে পালিয়ে চলে গেছে আপনাদের ভয়ে। আপনারা একটু কষ্ট করে চেক করুন ব্যাগটা, এখানে মাদক নেই। কথাটা শোনার পর দুইটা লোক হাসতে শুরু করলো। আমি তখন তাদের গলার দিকে তাকালাম। দুজনের গলায় একটা কার্ড ঝুলছে। কার্ডের মধ্যে দুজনের নাম লেখা আছে। একজনের নাম আরিফ, আরেকজনের নাম রাজীব। তারা তখন আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। আমি তাদের হাসি দেখে অবাক হয়ে গেলাম। এরপর রাজীব নামের লোকটা আমার দিকে তাকিয়ে বলল, আমাদের সামনে ফাজলামি করতেছিস? তোর বন্ধু দিয়ে গেছে এটা তার বোনের ওষুধ হিসাবে,
জানি এটার ভেতরে কী ছিল। এটার ভেতরে ফেনসিডিল, বস বিভিন্ন মাদকদ্রব্য ছিল। তোকে আমরা ইয়াবা ব্যবসা করাতে ধরেছি, তাই তোকে আমরা ছাড়বো না, তোর নামে কেস হবে। কথাটা শোনার পর আমি ভয় পেয়ে গেলাম। এরপর তাদের দিকে তাকালাম। বিশ্বাস করেন, আমি এসবের কিছুই জানি না। আমার বন্ধুরা এটা আমার কাছে দিয়ে গেছে। আপনারা দেখেছেন, আমরা 3 জন ছিলাম, 2 জন পালিয়ে গেছে আর আমাকে ধরে নিয়ে এসেছেন। একটাও মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। সব চোর ধরা খাওয়ার পরে বলে সে কোনো কিছু করেনি, তাকে বাধ্য করা হয়েছে চুরি করার জন্য। তাই এসব মিথ্যা কথা বলে আজ পার পাবি না। বিশ্বাস করেন, আমি এসবের সাথে জড়িত না। আমার বাবা সিটি ব্যাংকের ম্যানেজার এবং মালিক আরমান চৌধুরী। আমি তার ছেলে আয়ান চৌধুরী। আমি কোনো দিন এরকম কোনো কাজ করতাম না, কিন্তু হঠাৎ করে 4 বছর ধরে আমি শুধুমাত্র মাদকে আসক্ত ছিলাম, ড্রিঙ্কস করতাম, এছাড়া আর কিছুই না। আমার বন্ধুরা এসব করলে করতে পারে, কিন্তু আমি এসবের কিছুই জানি না। বিশ্বাস না হলে আমার ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে পারেন। ওই ক্লাবের ম্যানেজারের কাছে সব কিছুই আছে। আমি 4 বছর থেকে কোনো দিন অন্য কোনো কাজ করেছি কি না তাকে জিজ্ঞাসা করতে পারেন। আর ওই ক্লাবের আমি একজন সদস্য, তাই আমার ড্রিঙ্কস করার ব্যাপারে লাইসেন্স আছে। লোকগুলো তখন নিজেদের মধ্যে কিছু একটা কথা বলল। এরপর আমার দিকে তাকিয়ে বলল, তুই তো অনেক ভালো একজন লোকের সন্তান, তুমি এসবের সাথে কিভাবে জড়িয়ে পড়লে? আমরা তো ভাবতেও পারছি না উনার মতো একজন সমাজসেবী মানুষের ছেলে এত খারাপ কিভাবে হতে পারে। আমি তখন আমার কাহিনী তাদেরকে খুলে বললাম। তারা কিছুক্ষণ চুপ করে থাকলো। এরপর আমার দিকে তাকিয়ে আরিফ নামের একজন বলে উঠল, তুমি যে পথে গিয়েছো সেই পথে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। তুমি যে জিনিসটা করতেছো, এটা করে তুমি অকালে মৃত্যুবরণ করবে। তুমি এখনো যুবক, তোমার এখনো সারা জীবন পড়ে আছে। তুমি যদি এরকম কাজ করো তাহলে তো তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। আমি কোনো কথা না বলে মাথা নিচু করে আছি। এর মধ্যেই একটা মেয়ে দৌড়ে আসলো, এসে তাদের সামনে দাঁড়িয়ে বলল, স্যার, ওনার নাম্বারে ফোন এসেছে। আমি তখন দেখতে পেলাম আমার ফোনটা ওই মেয়ের হাতে। রাজীব নামের লোকটা বলল, তানিয়া, ফোনটা রিসিভ করে আমার কাছে নিয়ে আসো। যেই বলা সেই কাজ। এই ফোনটা রিসিভ করে লোকটার হাতে দিবা। আহানের জন্য অপেক্ষা করেছিলাম, সকালে বেরিয়ে গেছে, এখনও আসেনি। প্রতিদিন তো এরকম করে না, সময় মতোই চলে আসে, কিন্তু আজকে একটু বেশি লেট করছে। কেন এসব ভাবতে ভাবতে প্রায় রাত 3টা হয়ে গেল, কিন্তু সে আসলো না। সেই জন্য আমি তাকে কল করতে করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। প্রায় 100-র উপরে কল করেছি, কিন্তু সে ফোন রিসিভ করেনি। প্রায় 4টার দিকে ফোন রিসিভ করলো। আমি তখন ফোন ধরেই কান্না করে বললাম, এই আয়ান, আপনি কোথায়? এখনও বাসায় ফিরলেন না কেন? কি হয়েছে? তখন ওপাশ থেকে কেউ একজন গম্ভীর একটা কণ্ঠে বলল, আপনি আয়ান চৌধুরীর কে হন? আমি তখন তার কণ্ঠ শুনে চিনতে পারলাম না। আমি তার স্ত্রী। আইন কোথায়? ফোন রিসিভ করতেছে না কেন? আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার স্বামীকে আমরা নিয়ে এসেছি। আমরা তার আত্মীয়, আপনি আমাদেরকে চিনবেন না। কালকে সকালে এসে বাসায় ফিরে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না, ঘুমিয়ে পড়ো। মনে কিছুটা শান্তি পেলাম। এর সাথে আইনের প্রতি অনেক রাগ হলো। সে আমাকে বলে তো তার আত্মীয়ের বাড়িতে যেতে পারত, কিন্তু আমাকে না বলে সে চলে গেল। কি আর করার, কিছুটা মনে শান্তি পেলাম, সেই জন্য শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও গেলাম, কারণ সারা রাত ঘুম হয়নি। আমি তখন অবাক হয়ে গেলাম তাদের কথা শুনে। তারা তখন আমার দিকে তাকিয়ে বলল, দেখো, তুমি ভালো পরিবারের সন্তান, তুমি এসবের সাথে জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করতেছো। আমরা তোমাকে একটা সুযোগ দিতে চাই। তোমার সাথে তো 2টা ছেলে ছিল, ওই 2টা ছেলেকে দেখো, তারা যদি এরা হয় তাহলে তুমি অনেক বিপদের মধ্যে আছো। রাজীব সাহেব আমার সামনে একটা ছবি ধরল। আমি ছবিটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ এখানে রাফি এবং সজীবের ছবি। আমি তখন তাদের দিকে তাকিয়ে বললাম, আরে স্যার, এরাই তো আমার বন্ধু। সর্বনাশ, তুমি কি জানো এরা কার লোক? এরা এই শহরের সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী শিহাবের লোকজন। অনেক দিন থেকে মাদক ব্যবসা করে। তুমি ওদের পাল্লায় কিভাবে পড়লে?
এরা তোমাকে নষ্ট করে দেওয়ার জন্য তোমার পিছু লেগেছিল, আর সুযোগ পেয়েই তোমাকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল। এসব কি বলছেন স্যার? আমার বন্ধুদের আমি বিশ্বাস করি, তারা এরকম কাজ কোনোদিনও করতে পারে না। আমার বিশ্বাস আছে তাদের ওপর। তখন আরিফ সাহেব একটা ফাইল নিয়ে আসলেন, এসে আমার সামনে ধরে বললেন তাদের বিরুদ্ধে কতটা কেস দেওয়া আছে। এটা দেখার পর অবাক হয়ে গেলাম। তখন তিনি আমার দিকে তাকিয়ে বললেন, দেখো আয়ান, জীবনের একটা মানে আছে। তুমি জীবনের মানেটাই নষ্ট করতেছো। তুমি কি বন্দুক চালাতে জানো? এই কথা শোনার পর আমি অবাক হয়ে তারা কী সব বলছে। আমি তখন অবাক হয়ে বললাম, স্যার, বন্দুক চালানো তো বহুদূর, জীবনে বন্দুক হাতেই নেয়নি। তুমি এক কাজ করবে, কালকে থেকে তুমি আমাদের সাথে দেখা করবে। আর পড়াশোনা কত পর্যন্ত করেছো? না স্যার, আমি আসলে অনার্স শেষ করে আর পড়াশোনা করিনি। আব্বু আমাকে ভার্সিটিতে ভর্তি করে দিয়েছিল, কিন্তু আমি ওখানে যাওয়া আসা বন্ধ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়ে গেছে। এখন তোমাকে আমরা ছেড়ে দিচ্ছি। এখন তুমি বাসায় চলে যাবে। আর কোনো দিন যদি তোমাকে এইসব ক্লাবে দেখি তাহলে কিন্তু তোমাকে ছেড়ে দেব না। আর যেটা বললাম, কালকে সকাল সকাল এখানে চলে আসবে। একটু লেট হলেও কিন্তু বিপদে পড়ে যাবে। আমি তখন কিছুই বুঝলাম না তারা কালকে কেন আমাকে আসার কথা বলছে, কিন্তু তখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে, সেই জন্য দৌড়ে সেখান থেকে চলে আসলাম। বাইরে আসার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বন্ধুরা আমার সাথে এরকম করবে এটা আমি কোনো দিনও ভাবতে পারিনি। ওইদিকে আমি চলে আসার পর রাজীব সাহেব এবং আরিফ সাহেব দুজনে কিছুক্ষণ চুপ থেকে কথা বলতে শুরু করলেন। রাজীব সাহেব তখন আরিফ সাহেবের দিকে তাকিয়ে বললেন, আয়ানকে যে করেই হোক ভালো করতেই হবে। আয়ানকে ভালো করতে পারলে আমাদের জন্য উপকার হবে, আমরা তাকে একটা ভালো কাজে লাগাতে পারবো। আমি যেটা বললাম সেটা খুব মনোযোগ দিয়ে শোনো। কালকে থেকে ওকে ভালো করে ট্রেনিং দিবে আর ওকে সব কিছু বুঝিয়ে দিবে। ও যদি আমাদের সাথে থাকে তাহলে শিহাবের কাছে পৌঁছানো একদম সহজ হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি কালকে থেকে ওকে ট্রেনিং দেওয়া আরম্ভ করব। ও একদিন ঠিক হয়ে যাবে আর কোনো দিন ওই জায়গায় যাবে না। আপনি কোনো চিন্তা করবেন না। বাসায় ফেরার পর দেখলাম আব্বু আম্মু বসে আছে। তারা দুইজন কিছুই জানেন না। আমাকে দেখে স্বাভাবিক আচরণ করলেন। আমি তখন রুমের মধ্যে চলে গেলাম। রুমের মধ্যে যাওয়ার পর দেখলাম তৃষা ঘুমিয়ে আছে। তার ঘুমন্ত চেহারাটা অনেক সুন্দর লাগছে। আমি তখন তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ করে সে বলে ওঠে, আমাকে দেখা শেষ হয়েছে? হুম হুম। এখন বলেন, কোথায় গিয়েছিলেন? আমাকে বলে যাওয়ার প্রয়োজন মনে করেননি? আমি কালকে রাত কতক্ষণ জেগেছিলাম আপনার জন্য, সেটা কি আপনি একবারও চিন্তা করেননি? আমি তার দিকে তাকিয়ে আছি। সে অনেক রাগী চেহারা নিয়ে কথাগুলো বলছিল। আমি তখন তার কাছে গেলাম। মেয়েটা কেন আমার সাথে এরকম করে? আমি তার প্রতি দুর্বল হয়ে গেছি, আমি বুঝতে পারছি। আমি তখন তাকে বললাম, তারা জোর করে আমাকে আটকে রেখেছিল, সেজন্য আসতে পারিনি। তুমি কেন আমার জন্য অপেক্ষা করেছিলে? ঘুমিয়ে পড়লেই তো হতো। হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়ি, এরপর এসে বাসার সবাইকে ডিস্টার্ব করেন। বাসার কেউ জানে না আপনি যে ড্রিঙ্কস করেন। যদি বাসার কেউ এই বিষয়টা জানতে পারে তাহলে কেমন কেলেঙ্কারি হয়ে যেতে পারে। আমি কিছু বলতে পারলাম না, মুচকি হাসলাম। সে আমাকে বাঁচানোর জন্য এরকম করছে। এরপর ফ্রেশ হয়ে বিশ্রাম নিলাম। কিছুক্ষণ ঘুমিয়ে চিন্তা করতে শুরু করলাম, কেন আমাকে দেখা করার কথা বলল। পরের দিন চলে গেলাম সকালে। আজকে আমি ভালো করে অফিসটা দেখলাম। এটা হচ্ছে সিআইডির অফিস। ভিতরে ঢোকানোর পর তারা আমাকে দেখে স্বাভাবিক আচরণ করলো। এরপর আরিফ সাহেব এসে বললেন, আয়ান, তুমি কি বুঝতে পারছো তোমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? আমরা তোমাকে ট্রেনিং দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। আমি তখন স্তব্ধ হয়ে তাদেরকে বললাম, কিসের ট্রেনিং স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো আয়ান, কালকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমাকে ছেড়ে দেওয়ার পর আমরা তোমাকে আমাদের এই গ্রুপে নিয়ে আসব। তুমি আমাদের সাথে কাজ করবে, অপরাধীদেরকে ধরতে তুমি আমাদেরকে সহযোগিতা করবে। আমি এই কথা শোনার পর ভয় পেয়ে গেলাম। আমি অপরাধী ধরব, এটা কিভাবে সম্ভব? আমি তখন তাদের দিকে তাকিয়ে বললাম, স্যার, আমি এই কাজ করতে পারবো না। প্লিজ স্যার, আমাকে এই কাজের কথা বলবেন না। দেখো, তোমার একটা দায়িত্ব আছে এই দেশের প্রতি। আমরা এই দেশের জন্য কাজ করি,
তুমি চাইলে এই অপরাধীদেরকে ধরতে আমাদের সাথে সহযোগিতা করতে পারো। তোমার বন্ধুরা এসবের সাথে জড়িত, কিন্তু আমরা অনেক চেষ্টা করেও তোমার বন্ধুদের বসকে ধরতে পারছি না। তুমি চাইলে ওদেরকে ধরতে সহযোগিতা করতে পারো। আমরা চাই তুমি নিজের দেশের জন্য কিছু একটা করো, এভাবে তোমার জীবনটা ধ্বংস করো না। আমরা তোমার বাবাকে চিনি, উনি অনেক ভালো একজন মানুষ, সমাজের সেবার জন্য অনেক কাজ করেছেন। তুমি তার সন্তান হয়ে খারাপ পথে চলে যাবে, এটা আমরা মেনে নিতে পারছি না। কিন্তু স্যার, আমার দ্বারা কি সব সম্ভব? আমি তো এসব পারবো না। আমি কোনোদিনও এসব কোনো কাজ করিনি, সেজন্য আমার অনেক ভয় করছে যদি কোনো ক্ষতি হয়ে যায়। তুমি কোনো চিন্তা করো না, যখন তোমার মধ্যে শক্তি চলে আসবে তখন তুমি আর ভয় পাবে না। আমরা তোমাকে ট্রেনিং দিব, তুমি আমাদের সাথে ট্রেনিং করবে। তোমাকে আমরা প্রফেশনালি কোনো অফিসার বানাচ্ছি না, তুমি শুধু আমাদের সাথে কাজ করবে। আমাদের সহযোগী হিসাবে আমরা তোমাকে সাপোর্ট করব। তুমি শুধু আমাদেরকে এই অপরাধীদের ধরতে সহযোগিতা করো। এই এলাকায় যত মাদক ব্যবসা আছে সব কিছুর সাথে জড়িত আছে। কথাটা শোনার পর আমি কিছুটা মনের জোর পেলাম, কারণ তাদের আমি আমার বন্ধু ভাবতাম, কিন্তু তারা আমার ক্ষতি করার চেষ্টা করেছে। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তারা আমার সাথেই বেইমানি করেছে। তারা আমাকে না বলে মাদকের ব্যবসা করেছে। আর তাদের কাছ থেকে জানতে পারলাম সে সজীবের কোনো বোনই নেই, সে অনেক দিন থেকে শিহাবের সাথে কাজ করে। তখন সে কেন বোনের কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়েছিল? আগেও তারা বিভিন্ন কথা বলে আমার কাছে অনেক টাকা নিয়েছে। এরপর আরিফ সাহেবের সাথে মিলে কিছুক্ষণ বিভিন্ন জিনিস শিখলাম। তখন তিনি আমার দিকে তাকিয়ে বললেন, জানোয়ার, আমাদের সমাজটা এখন অনেক খারাপ হয়ে গেছে। কেউ ভালো কোনো কাজের সাথে জড়িত হতে চায় না, সবাই খারাপ পথে চলে যায়। ভালোবাসাকে অনেকে সস্তা মনে করে, কিন্তু ভালোবাসা আসলে ততটাও সস্তা নয় তুমি যতটা মনে করছো। তুমি কালকে আমাদেরকে যে কথা না বললে, এটা আমি চিন্তা করে দেখলাম। তুমি আসলে সত্যিকারের ভালোবাসা কি সেটাই বুঝতে পারোনি। তুমি একটা লোভী মেয়ের প্রেমে পড়েছিলে। সে তোমার ভালোবাসাটাকে উপলব্ধি করতে পারেনি। সে শুধুমাত্র টাইম পাস করেছে তোমার সাথে টাকার জন্য, কিন্তু তোমার স্ত্রী তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে। তোমার জন্য কালকে কতটা টেনশন করেছিল এটা তুমি নিজেই বুঝতে পারছো। তাই তোমাকে এখন তোমার অস্তিত্বের জানান দিতে হবে। যারা তোমার এত বড় ক্ষতি করেছে তাদেরকে তুমি উচিত শিক্ষা দিবে। তার কথাগুলো শুনে আমি তার দিকে তাকিয়ে দেখলাম তিনি আর কোনো কথা বলে না, আমাকে বিভিন্ন বিষয়ে ইনস্ট্রাকশন দিতে শুরু করলেন। এরপর সন্ধ্যার দিকে আমাকে বাসায় যাওয়ার কথা বললেন। এরপর আমাকে ডেকে নিয়ে বললেন, তুমি তোমার বন্ধুদেরকে আজকে ফোন দিয়ে বলবে যে তুমি বিদেশ চলে যাচ্ছ কয়েকদিনের জন্য। তোমার বাসার সাথে তুমি তাদের সাথে কোনো দেখা করবে না। তুমি ঠিক 1 মাস পর তাদের সাথে দেখা করার কথা বলবে। সেদিন তুমি পার্টির আয়োজন করবে। এখন সোজা বাসায় চলে যাও। আমি কিছুই বুঝতে পারলাম না তারা কি করতে চাচ্ছে আমাকে দিয়ে। আমি বাসায় ফিরে গেলাম। বাসায় ফিরে যাবার পর সবাই অবাক, কারণ আমি সন্ধ্যার ভিতরেই বাসায় ফিরে এসেছি। এভাবেই চলতে লাগলো দিন। আমি সন্ধ্যার পর বাসায় ফিরে ছাদে দাঁড়িয়ে আছি। মাথা প্রচণ্ড ব্যথা করছে। অনেক দিন নেশা করে হঠাৎ করে বন্ধ হওয়ার কারণে এরকম অবস্থা হচ্ছিল। আমি দাঁড়িয়ে চিন্তা করতে শুরু করলাম, সত্যি আরিফ স্যার যে কথাগুলো বলেছে সেগুলো তো সত্য। আমি সত্যিকারের ভালোবাসা কি সেটাই তো চিনতে পারিনি। আমি একটা মিথ্যে ভালোবাসার মধ্যে জড়িয়ে পড়েছিলাম। যদি তারা আমাকে ভালো উপদেশ দিত, ভালো পথে নিয়ে আসতো, তাহলে হয়তো আমি ভালো হয়ে যেতাম। এভাবে নিজের জীবন শেষ করতাম না। আমার পরিবারের চোখের জল আমি আনতাম না। আমি কখনোই বাবা মায়ের অবাধ্য হতাম না। কিন্তু তারা আমাকে উল্টো সবসময় বলেছে মাদক সেবন করার কথা, এবং আমিও তাদের কথা মতো মাদক সেবন করেছি। আমাকে আর এভাবে চললে হবে না। আমার জানা মতে আমার ভার্সিটির অনেক ছেলেমেয়েরা এইখানে আসে, তাদের সবাইকে বাঁচাতে হবে, এসব চিন্তা করছিলাম। আর তিশার কথা চিন্তা করছিলাম। মেয়েটা রিয়ার থেকে সম্পূর্ণ আলাদা। যেখানে রিয়া সবসময় টাকা পয়সা সব কিছু নিয়ে চিন্তা করত, সেখানে এতদিন থেকে আমার কাছে একটা চকলেটও চাইনি মেয়েটা। এসব চিন্তা করছিলাম, তখন হঠাৎ করে দেখতে পেলাম কে যেন আমার পাশে এসে দাঁড়িয়েছে। পাশে তাকিয়ে দেখি তিশা দাঁড়িয়ে আছে। তখন সে আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কি ব্যাপার, আপনার কি হয়েছে? কয়েকদিন থেকে দেখতেছি আপনার ব্যবহার সম্পূর্ণ আলাদা। আগের মতো কথা বলেন না, আবার রাতেও আসেন। সম্পূর্ণ সুস্থ? কি হয়েছে আপনার? মন খারাপ করে বসে থাকেন,
সব সময় কি সমস্যা হয়েছে আমাকে বলেন। আমি কোনো কথা না বলে আকাশের দিকে তাকিয়ে আছি। তখন সে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরলো। আমি তখন আপত্তি করলাম না। সাধারণত সে আমাকে জড়িয়ে ধরলে আমি আপত্তি করে সরিয়ে দিতাম, কিন্তু আজকে কোনো কথা বললাম না। সে আমার দিকে তাকিয়ে বলল, আয়ান, জানেন আমার ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি আমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব, তার সাথে প্রেম করব। এই জন্যই তো আমি কোনো দিন প্রেম করিনি, কিন্তু আমার সাথে এমন একটা কিছু হয়ে যাবে আমি কোনো দিনও বুঝতে পারিনি। কিন্তু আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি আয়ান। আপনি আমাকে কোনো দিন ছেড়ে চলে যাবেন না তো, বলুন। তার এমন আবেগময় কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি এখন কি জবাব দিব? আমি তখন তার দিকে তাকিয়ে আছি। এরপর তাকে সরিয়ে রুমের মধ্যে চলে আসলাম। সে সেখানেই দাঁড়িয়ে থাকলো। রুমে আসার পরেও কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। কি করব কিছুই বুঝতে পারছি না। নিজের মনের সাথে প্রতি মুহূর্তেই নিজেই যুদ্ধ করছিলাম। সব কিছু কেমন জানি হয়ে গেছে। আমি প্রতিদিনই ট্রেনিং করতে যাই। সেখানে আমাকে খুব গুরুত্বের সাথে ট্রেনিং দেওয়া হচ্ছে। এখন মোটামুটি বন্দুক চালানো শিখে গেছে, কিন্তু তারা কেন ইচ্ছা করে আমাকে এসব করছে সেটাই আমি বুঝতে পারলাম না। যেখানে হাজারো ছেলে মেয়ে সিআইডিতে যোগদান করার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করে বসে আছে, সেখানে তারা নিজে থেকেই আমাকে এরকম করছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি ছাদে দাঁড়িয়ে আছি, মনের মধ্যে অনেক আনন্দ লাগতেছে। এই কয়েকদিনে আইনকে একটু হলে পরিবর্তন করতে পেরেছি। সে এখন আর আগের মতো মাদক সেবন করে না, ড্রিঙ্কস করে, বাসায় ফেরে না। তার বাবা মায়ের সাথেও ভালো ব্যবহার করে। তার বাবা মা অনেক খুশি তার এরকম ব্যবহার দেখে। কিন্তু আমি খুশি হতে পারছি না, কারণ সে কি করছে সেটা আমি জানতে চাই। তার কি হয়েছে, মন খারাপ করে সব সময় বসে থাকে কেন? তার বাবা মা অনেক খুশি, কিন্তু আমি তো খুশি হতে পারছি না, কারণ আমাদের মধ্যে কোনো কিছুই ঠিক হয়নি। এসব চিন্তা ভাবনা করে রুমের মধ্যে চলে গেলাম। রুমের মধ্যে গিয়ে দেখতে পেলাম সে শুয়ে আছে। আমিও তার পাশে শুয়ে পড়লাম। এভাবেই আমার দিন চলছিল সব কিছুই। পরে আমি তৃষার প্রতি কেমন জানি দিন দিন দুর্বল হয়ে পড়েছিলাম। এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম। মেয়েটা আমাকে পাগল করে দিচ্ছে। আমি তার প্রতি আকর্ষিত হয়ে পড়েছি। আমি তাকে ভালোবেসে ফেলেছি। এটা আমি তাকে বোঝাতে পারছিলাম না, কিন্তু আমি নিজের মনের সাথেই যুদ্ধ করছিলাম। আমি তাকে ভালোবাসি কি না সেটা আমি নিজেও জানি না। এর মধ্যেই আমার ওখানে ট্রেনিং শেষ হলো। প্রায় 1 মাস হয়ে গেছে। রাজীব সাহেব আমাকে ডেকে নিয়ে গেলেন। তিনি আমাকে কি একটা কথা বলবেন, সেটা আমাকে শুনতে হবে। আরিফ সাহেবও দেখলাম সেখানেই বসে আছেন। তখন তিনি আমার দিকে তাকিয়ে বেশ গুরুত্বের সাথে বলে উঠলেন, এই যে বন্দুকটা দেখতে পাচ্ছ, এটা আজ থেকে তোমাকে দিলাম। এটা খুব সাবধানে রাখবে। এটা সরকারি লাইসেন্সকৃত বন্দুক। এটা সাধারণত কাউকে দেওয়া যায় না, কিন্তু আমি যেহেতু এটার দায়িত্বে আছি তাই ইচ্ছা করেই যে কাউকে দিতে পারি। কিন্তু এটা যদি হারিয়ে ফেলো তাহলে আমাকে বিপদের মধ্যে ফেলে দিবে, কারণ এটা সরকারির মাল। সরকার আমার কাছ থেকে এটার জন্য হিসাব নিবে, তাই এটা খুব সাবধানে রাখবে। কিন্তু স্যার, আমি বন্দুক দিয়ে কি করব? বোকার মতো কথা বলবেন না আয়ান। তোমাকে আমরা এতদিন থেকে ট্রেনিং দিচ্ছিলাম, কি জানো? সেটা আমি তোমাকে এখন বোঝাচ্ছি। আমরা চাইছিলাম তোমার বন্ধুদেরকে ধরার জন্য, এবং তোমার বন্ধুদেরকে ধরতে পারলেই আমরা পৌঁছে যাব শিহাবের কাছে। হিয়া আপকে ধারে এত সহজ না আয়ান। তাকে একমাত্র চেনে তোমার বন্ধুরা। তাই তোমার বন্ধুদের কাছ থেকে তোমাকেই সব ইনফরমেশন জোগাড় করতে হবে। তাই এই কাজ তোমাকে দিলাম। তুমি আজকের থেকে আমাদের সহযোগী হিসেবে জয়েন করলে। তোমাকে এজন্য মাসে টাকাও দেওয়া হবে, কোনো চিন্তা করো না। তুমি একজন নতুন সদস্য হিসেবে জয়েন করলে যদি তুমি এই কাজটা সঠিক মতো করতে পারো তাহলে আমরা তোমাকে অফিসার বানাবো। আর বন্দুকটা তোমার আত্মরক্ষার জন্য। ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগলো। আমি তখন তাকে বললাম, অবশ্যই স্যার, আমি চেষ্টা করব এই দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য।
এখন তুমি নিজের মধ্যে একটা শক্তি পেয়েছো। আমরা তোমাকে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য একটা ট্রেনিং দিয়েছি। যদিও তুমি আমাদের মতো এত ভালো ট্রেনিং করতে পারোনি, কেননা আমাদেরকে অনেক দক্ষ অফিসার ট্রেনিং দিয়েছে, কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতার থেকে তোমাকে ট্রেনিং দিয়েছি। আমি ডিএসপি স্যারের সাথে কথা বলেই তোমাকে আমাদের অফিসার হিসেবে জয়েন করাতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ তোমাকে আগে এই কাজটাকে ভালোবাসতে হবে। কারণ এই কাজটা কেউ কাউকে বাধ্য করে করাতে পারে না, এটা দেশপ্রেম থেকে করতে হয়। তাই তোমাকে আগে সব কিছু বুঝতে হবে। তুমি আজকে থেকে তোমার কাজ শুরু করো। আজকে 1 মাস পূর্ণ হয়েছে, তুমি তোমার বন্ধুদের কাছে ফিরে যাও। তুমি কিভাবে ইনফরমেশন নিয়ে আসবে সেটা তোমার ব্যাপার, কিন্তু ভুলেও ওইখানে গিয়ে ড্রিঙ্কস করতে শুরু করবে না। আমি নতুন মিশনের জন্য বের হলাম। 1 মাস পূর্ণ হয়েছে। আমি কিভাবে সময় কাটিয়েছি সেটা আমি নিজেও জানি না। 1 মাস। আজকে মনের ভিতর আলাদা একটা রোমান্স কাজ করছে। আমি একটা নতুন মিশনের জন্য বের হচ্ছি। নিজের মনের মধ্যে কেমন জানি আলাদা একটা সাহস পাচ্ছিলাম। তখন আমার বন্ধুদেরকে কল করলাম। রাফি আমাকে বলল আমাদের পুরনো জায়গায় চলে আসার জন্য। আমি ক্লাবে চলে গেলাম। সেখানে যাওয়ার পর আমার মাথায় একটা প্ল্যান আসলো। আমি তাদের সাথে বসে আছি। আমি আগে থেকেই প্ল্যান করে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর আমি আমার কৌশলে সাজানো একটা বোতল বের করলাম। সেই বোতলে আমি আগে থেকেই মদের বদলে কোল্ড ড্রিঙ্কস ভরে নিয়ে গিয়েছিলাম এবং সেটা খেতে শুরু করলাম। তাদের কাছে আমি নিজের পরিবর্তনের কথা স্বীকার করলাম না। এরপর আমি রাফিকে বললাম, দোস্ত জানিস, গিয়েছিলাম মালয়েশিয়াতে। ওখানে তো শুধু মাদকের ব্যবসা, আর কিছুই নেই। তোরাও সেদিন আমাকে ধরিয়ে দিয়েছিলি মাদক ব্যবসায়ী বলে, কিন্তু ওখানে গিয়ে আমাকে কিছুই করেনি। আমি টাকা দিয়ে ছুটে চলে এসেছি। আমার কাছে মনে হচ্ছে আমি যদি টাকা দিয়ে এভাবে ছুটে আসতেও পারি আর এই ব্যবসা করতে পারি, তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবো। আমাকে আর কোনো চিন্তাই করতে হবে না। তুই সত্যি বলছিস? তুই এই ব্যবসা করবি তো? এই ব্যবসা করলে অনেক ভালো হবে। তোর কাছে টাকা আছে, তোর বাবাকে বললেই তোকে টাকা দিয়ে দেবে। তুই চাইলে এই ব্যবসা করতে পারিস, আমরা তোকে হেল্প করব। আমাদের পরিচিত অনেকেই আছে যারা মাদক সাপ্লাই করে, তাদের কাছ থেকে তোকে কিনে দেব। এরপর আমরা 3 জন মিলে বিক্রি করব। এটা তো খুব ভালো কথা। আমিও এটাই চিন্তা করছিলাম। আমি এটাই তোকে বলতে চেয়েছিলাম যে তোর পরিচিত কেউ থাকলে আমাকে তার সাথে কন্ট্যাক্ট করিয়ে দে। আমি তার কাছ থেকে মাদক কিনব, নগদ টাকা দিব। আমি আমার বাবাকে বুঝিয়ে ফেলেছি অনেক টাকা আমার বাবার কাছ থেকে ব্ল্যাকমেল করে নিয়ে এসেছি মৃত্যুর ভয় দেখিয়ে। যদি বাবা আমাকে টাকা না দিত তাহলে বলেছি আত্মহত্যা করব। সেজন্য বাবা আমাকে টাকা দিয়েছে। এখন আমি সেই টাকা দিয়ে মাদক কিনতে চাই এবং সেটা আমরা 3 বন্ধু মিলে বিক্রি করব। আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। তাহলে দোস্ত তুই কোনো চিন্তা করবি না, আমি কালকে তোকে নিয়ে যাব। আমার পরিচিত একজন আছে, আমরা মাঝে মাঝে তার কাছ থেকে নিয়ে আসতাম মাদক। তার কাছে গেলে তুই অনেক কম টাকায় সব কিছু পেয়ে যাবি। আমি তখন মনে মনে হাসলাম, কারণ কালকে তারা কত বড় বিপদে পড়বে সেটা তারা নিজেও জানে না। তাদেরকে এই বিপদে ফেলার জন্যই আমি এই কাজটা করেছি। আমি তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে মাতাল হওয়ার ভঙ্গি করে সেখান থেকে বের হয়ে এসে রাজীব স্যারকে সব কিছুই বললাম। এটা শোনার পর তিনি অনেক খুশি হলো। আপনি মা হতে চলেছেন, আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবেন। এই কথা শোনার পর আমি আকাশ থেকে পড়লাম। আসলে হয়েছে কি, সন্ধ্যার সময় আমি আর আমার শাশুড়ি মা বসেছিলাম ড্রয়িং রুমে। তখন হঠাৎ করে মাথাটা ঘুরে যায়। এটা দেখে আমার শ্বশুর শাশুড়ি দুজনই অবাক হয়ে যান। তারা ডাক্তার নিয়ে আসেন। ডাক্তার এসে এই কথাটা বলল। এটা শোনার পর আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আয়ান এখনও আমাকে তার স্ত্রী হিসেবে মানে না। সে কি রিয়েক্ট করবে এটা আমি চিন্তা করছিলাম, কিন্তু আমার অনেক বেশি কষ্ট লাগছিল। এই একটা মুহূর্তে আমি তাকে কাছে পেলাম না, যেখানে সে কোনো কাজ করে না। আমি মাথা ঘুরে পড়ে গেলাম, সে আমার পাশে থাকলো না। কিন্তু আয়ানকে কথাটা বললে হয়তো সে অনেক বেশি খুশি হবে। এরকম হাজারো চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমার শ্বশুর শাশুড়ি অনেক বেশি খুশি হয়েছেন। তারা পুরো এলাকায় পরের দিন মিষ্টি বিতরণের প্ল্যান করলেন। তারা রুম থেকে চলে যাওয়ার পর আমি সুন্দর করে সাজলাম
আজকে আমি আমার মনের কথা আয়ানকে আবারও বলবো। অনেক দিন তো হলো, সে কি আমাকে গ্রহণ করবে এটা আমি চিন্তা করছিলাম, কিন্তু একটু পর আয়ান বাসায় ফিরে আসলো। আমি তার জন্য অপেক্ষা করছিলাম। তখন রাত 9টা। আমি এগিয়ে গেলাম, গিয়ে তাকে কিছু বলতে যাব, এর আগেই সে বলল, তিশা, আমি অনেক ক্লান্ত, আমাকে এখন ডিস্টার্ব করবে না, আমি একটু ঘুমাতে চাই। তুমি কিছু বলার হলে কালকে বলবে, এখন আমি এসব শুনতে চাই না। কথাটা শোনার পর আমার মন খারাপ হয়ে গেল। কোনো কথা বলতে পারলাম না। সে আমাকে এড়িয়ে চলে গেল। যে বিছানায় শুয়ে পড়ল, আমি বারান্দায় গিয়ে কান্না করতে শুরু করলাম। তাকে আমি বলতে পারলাম না এত খুশির একটা সংবাদ সে আমাকে ইগনোর করলো। তার প্রতি অজানা একটা অভিমান জন্মে গেল। সেই জন্য চুপচাপ তার পাশে এসে শুয়ে পড়লাম। সে সকালে উঠে চলে গেল। সকালেও কথাটা বলতে পারলাম না। এদিকে আমার শ্বশুর শাশুড়ি খুশি দেখে আমি খুশি হব নাকি কান্না করব, এটাই বুঝতে পারছিলাম না। তারে এতটা ব্যস্ত হয়ে পড়বে এটা আমি কোনো দিনও ভাবতে পারিনি। এদিকে আমি বাইরে চলে আসলাম। বাইরে আসার পর রাজীব আর রাফির সাথে দেখা করলাম। আগে থেকে আমি স্যারকে জানিয়ে দিয়েছি আমাদেরকে ফলো করার জন্য। তারা আমাকে নিয়ে চলে গেল একটা আস্তানায়। সেখানে যাওয়ার পর কিছু লোক এগিয়ে আসে, বলল, কি ব্যাপার, তুই মাদক কিনতে চাচ্ছিস? জি, আমি কিনতে চাচ্ছিলাম। আমাকে সজীবার রাফি তোর কথা বলেছে। কোনো চিন্তা করবে না, আমার কাছে এমন একজন লোক আছে যিনি কোটি কোটি টাকার মাদক ব্যবসা করে। তার কাছ থেকে আমি এনে দিতে পারবো, কিন্তু এর জন্য আমার কমিশন লাগবে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যত টাকা বলবেন আমি তত টাকাই দিব। আমাদের যাতে লাভ হয় এটা একটু ব্যবস্থা করে দিবেন, যাতে করে আমরা কিছুটা লাভ করতে পারি, আপনিও কিছু দিয়ে লাভ করতে পারেন। এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি যেখান থেকে নিয়ে আসবো সেখানে কোটি কোটি টাকার ব্যবসা। এই সামান্য ব্যবসার জন্য তারা দিতে কোনো আপত্তি করবে না। আর তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, তিনি এই এলাকার একজন বড় ব্যবসায়ী। তারা তখন আমার সাথে কথা বলতে শুরু করলো। হঠাৎ করে সেখানে রাজীব স্যার এবং তাদের টিম আক্রমণ করলো। আক্রমণ করে তাদেরকে ধরে ফেললো। রাফি এবং সজীব আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন তাদের দিকে এগিয়ে বললাম, তোরা আমাকে বন্ধু ভাবছিস? চাই না তোদের মতো বন্ধু। যদি বন্ধুই হতি তাহলে কখনোই আমাকে বিপদের মধ্যে ফেলতে পারতি না। সেদিন রাতে তোরা আমাকে কি বলেছিস, সজীব? এটা তোর বোনের ঔষধ, তাই না? তোর তো কোনো বোনই নেই, তাহলে তুই কেন আমাকে মিথ্যা কথা বলে আমার কাছ থেকে টাকা নিতিস এই ব্যবসা করার জন্য, তাই না? আজকে থেকে তোর এই ব্যবসা বন্ধ। আজকে থেকে তুই বুঝতে পারবি তুই কোন জায়গায় এসে পড়েছিস। তখন তারা ভয় পেয়ে আমার দিকে তাকায়। আমি তখন স্যারের সাথে যেতে শুরু করলাম। তাদেরকে ধরে নিয়ে চলে গেলাম অফিসে। সেখানে যাওয়ার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো। আমাকে পাশে দাঁড় করিয়ে রাখলো দেখার জন্য, কারণ আমি এসব কিছুই জানি না। আমাকে এখন এভাবেই শিখতে হবে, কারণ আমি কোনো প্রকার ট্রেনিং জানি না। সেই জন্য আমাকে এভাবে সব কিছু জানতে হবে। তখন সেখান থেকে জানতে পারলাম শিহাবের ব্যাপারে। তখন রাজীব স্যার আমাকে ডেকে নিয়ে বললেন, আয়ান, তোমার কাজ আমাদের অনেক পছন্দ হয়ে গেছে। তুমি একদিনের ভিতর এরকম করে ফেলবে আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। এখন থেকে নতুন একটা দায়িত্ব দিতে চাই। এর দায়িত্বটা সঠিকভাবে পালন করবে। তোমাকে আমরা এখন দায়িত্ব দিলাম। তুমি এখন থেকে শিহাবের লোকজনের উপর নজর রাখবে। তারা কি করে, কোথায় যায়, সব কিছু আমি জানতে চাই। তুমি সেই কাজটাই করবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। আপনি যখন আমাকে দায়িত্ব দিয়েছেন তাহলে আমি এই দায়িত্ব সঠিকভাবেই পালন করব। তুমি একা না, তোমার সাথে আরিফও থাকবে। দুজন মিলে যত তাড়াতাড়ি সম্ভব শিহাবের খোঁজ করবে। যত তাড়াতাড়ি সম্ভব শিহাবকে ধরতে হবে। তোমাকে এভাবে পালিয়ে বেড়াতে দিলে চলবে না। তাকে ধরে আটক করতে হবে, না হলে সব যুব সমাজ নষ্ট হয়ে যাবে। স্যারের কথা শুনে আমরা দুইজনে কাজে লেগে পড়লাম। এভাবেই দিন যেতে শুরু করলো। কিন্তু তিশার ব্যবহারের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। আগের মতো কোনো কথা বলে না। আগে সে অনেক চঞ্চল ছিল, অনেক কথাবার্তা বলতো, কিন্তু এখন আর কোনো কথা বলে না, চুপচাপ থাকে সব সময়। আর চেহারার মধ্যেও কেমন জানি পরিবর্তন চলে এসেছে।
আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। আমি কিছুই জানি না তার ব্যাপারে। বাবা মার সাথেও তেমন একটা কথা হয় না, কারণ কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। সব সময় কাজের কথাই মাথায় থাকে। আমি কাজটাকে অনেক বেশি এনজয় করেছিলাম। নিজের জন্য কিছু একটা করতে পারছি, এটাই আমার কাছে অনেক বেশি। এভাবে দেখতে দেখতে অনেক দিন চলে গেল, কিন্তু হঠাৎ তিশার শারীরিক কিছু পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। এসব দেখে আমার মনের মধ্যে কিছু খটকা লাগলো। এদিকে শিহাবের লোকজনের আমাদের ভয়ে এখন হাত পা কাঁপতে শুরু করে। আমরা শিহাবের অনেক লোকজনকে ধরেছি। স্যার আমার উপর অনেক বেশি খুশি আছেন। আমার কাজের অনেক প্রশংসা করছেন এমপি স্যার। আমাদের এমপি স্যার হচ্ছেন রাজীব স্যার। প্রতিদিন আমি বাসায় ফেরার সময় ক্লান্ত হয়ে ফিরি, সেই জন্য এসেই ঘুমিয়ে যাই। প্রতিদিন তিশা আমার জন্য খাবার রেডি করে রাখে, কিন্তু সে কখনোই আমাকে খাবার কথা বলে না। আমি নিজে থেকেই খাবার খাই। এসব আমার কাছে বিরক্তকর মনে হচ্ছে। প্রতিদিন তাকে দেখি আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করলে উঠে বারান্দায় গিয়ে কান্না করে। আজও সে বারান্দায় চলে গেছে। আমি তখন তার পিছনে গেলাম। সে আমাকে দেখে কোনো কথা না বলে কান্না করতে শুরু করলো। আমি তখন তাকে বললাম, তিশা কি হয়েছে? তুমি এরকম করছো কেন? তুমি তো আগে এরকম করতে না, তুমি কেন এরকম করছো? তোমার এরকম ব্যবহার আমি কষ্ট পাচ্ছি, এটা কি বুঝতে পারছো না? এই কথা শোনার পর আমার কান্নার গতি আরও বেড়ে গেল। সেই এতদিন থেকে আমার ব্যাপারে কোনো খবর নেয়নি। আস্তে আস্তে আমি আমার সন্তানের অস্তিত্ব লক্ষ্য করতে পারছি। এতদিন থেকে হয়তো আমার শারীরিক কোনো পরিবর্তন ঘটেনি, সেই জন্য সে লক্ষ্য করেনি, কিন্তু এখন আমার শরীরের মধ্যে পরিবর্তন হতে শুরু করেছে। এই জন্য সে হয়তো আমার প্রতি লক্ষ্য করেছে। আমি তখন তাকে বললাম, কেন এসেছেন? আমার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। যেদিন আমি সেজে গুজে তোমার জন্য অপেক্ষা করেছিলাম, সেদিন তোমাকে আমি পাইনি। তোমাকে আমি সংবাদটা জানাতে পারিনি তুমি বাবা হতে চলেছ, সেটাও তুমি শুনতে চাওনি। তোমার কাছে সেটা বিরক্তকর মনে হয়েছে। কেন এসেছো এখন সেই কথা শোনার জন্য? এই কথা শোনার পর আমি আকাশ থেকে পড়লাম। এতদিন থেকে এই কথাটা আমি শুনতে চাইনি। প্রায় 3 মাস আগে এসে আমাকে কথাটা বলতে চেয়েছিল, কিন্তু 3 মাস আগে আমার একটুও সময় হয়নি তার এই কথাটা শোনার। আমার নিজের প্রতি রাগ হচ্ছিল। আমি তখন তার সামনে বসে পড়লাম। এরপর কান্না করে তাকে বললাম, সরি, আমি ভুল করে ফেলেছি তিশা। আমি বুঝতে পারিনি। আমি নিজের জীবনকে একটু পরিবর্তন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেজন্য তোমার কথাটা শুনতে পাইনি। আমি কতটা খুশি হয়েছি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি তো আমাকে বলতে পারতে এই কথাটা। একদিন বলতে পারোনি বলে তুমি আর আমাকে কথাটা বললে না। এত বড় একটা খুশির সংবাদ তুমি আমার থেকে লুকিয়ে রাখলে। আয়ানের কান্না দেখে আমি তাকে জড়িয়ে ধরলাম, কারণ এই মানুষটার কান্না যে আমি সহ্য করতে পারবো না। এরপর যে আমার সাথে আরও অনেকক্ষণ কথা বলল, আমি অনেক বেশি খুশি ছিলাম। আমি বুঝতে পারছি আয়ান আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তার মুখ থেকে আমি ভালোবাসার কথাটা শুনতে চাই। সেই জন্য আমি বসেছিলাম, কোনো কথা বলেছিলাম না। এরপর দুজন এসে ঘুমিয়ে পড়লাম, কিন্তু আয়ান কি কাজ করছে সেটা আমি এবং আমার শ্বশুর শাশুড়ি অনেক জিজ্ঞাসা করেছি, সে কোনো কথা বলেনি। এদিকে আমি পাগল হয়ে যাচ্ছি, কারণ সে প্রতিদিন সকালে বেরিয়ে যায়, আবার সন্ধ্যায় পরে বাসায় ফিরে আসে। আসার পর আমার সাথে কথা বলে, আমার খেয়াল রাখে, আমাকে নিয়ে ঘুরতেও বের হয়। আয়ানের মধ্যে বিশাল একটা পরিবর্তন চলে এসেছে। সে নতুন করে দায়িত্ব নিতে শিখেছে। আমার প্রতি তার যে দায়িত্ববোধগুলো সেগুলো সঠিকভাবে পালন করছে, কিন্তু কখনো বলছে না সে যে আমাকে ভালোবাসে। আমি তার ব্যবহার সব কিছু দেখে বুঝতে পারি সে আমাকে ভালোবাসে, কিন্তু আমার সামনে সেটা প্রকাশ করে না। এভাবে দিন কাটতে শুরু করলো। আয়ানের প্রতি আমার ভালোবাসা আরও গম্ভীর হলো। এখন আমার বাবুর অস্তিত্ব আমি বুঝতে পারি। সে আমার পেটের মধ্যে নড়াচড়া করে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। আয়ান এটা নিয়ে অনেক এনজয় করে। আয়ানের হাসি মুখ দেখে আমি অনেক বেশি খুশি ছিলাম। যত দিন যাচ্ছে তত আমার ভয় আরও বাড়ছিল, কারণ আমি ওকে
হারাতে চাই না। যদি আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই তাহলে কি হবে? এভাবে দেখতে দেখতে কেটে গেল আরও 6টা মাস। ডাক্তার আমার ডেলিভারির ডেট দিয়েছে, কিন্তু ডেট পার হয়ে গেছে। এখন আমার বেবি হচ্ছে না, আর এটা নিয়ে অনেক বেশি চিন্তা ছিল সবাই। একদিকে যেমন তিশার চিন্তা, অন্যদিকে শিহাবের অনেক কাছাকাছি আমরা পৌঁছে গেছি। আমি, রাজীব স্যার এবং আরিফ স্যার মিলে প্ল্যান করছিলাম কিভাবে আক্রমণ করা যায়। আমরা সিদ্ধান্ত নিলাম শিহাবের আস্তানায় আমরা আক্রমণ করব। আমাদেরকে একটা অপারেশনে নামতে হবে। সেজন্য আমাদের যত কর্মকর্তা ছিল সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করতে বসলাম। দিন শেষে সিদ্ধান্ত হলো কালকে রাতেই আমরা সবাই মিলে আক্রমণ করব। রাজীব স্যার আমাকে অনেক উৎসাহ দিলেন। আমার জীবনের প্রথম এত বড় একটা মিশন। বাসায় ফিরে গেলাম। যখন রুমে গেলাম, তৃষা আমার কাছে আসলো। আমি তখন তাকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে মনে মনে কিছুটা ভয় পেয়ে গেলাম, কারণ কালকে আমার মিশন, আমি মারাও যেতে পারি। সেজন্য আমি আমার মনের গোপন কথাটা তৃষাকে বলে দিতে চাই। আমি তখন বললাম, আমি তোমাকে কোনোদিন কথাটা বলতে পারিনি তৃষা। আমাদের বিয়ের 1 বছর পার হয়ে গেল, তবুও আমি তোমাকে কথাটা বলতে পারিনি। আমি তোমাকে ভালোবাসি তৃষা। আয়ানের এই কথা শুনে আমি কান্না করে দিলাম। সে আমাকে ভালোবাসে কথাটা বলতে এত সময় লাগলো। কথাটা বলার পর আমি তাকে জড়িয়ে ধরলাম। আমার অনেক ভয় হচ্ছিল, যদি হারিয়ে যাই তার জীবন থেকে। আমি তাকে এখন আর হারাতে চাই না। বেঁচে থাকার অনেক শখ হচ্ছে, কিন্তু অনেক ভয় হচ্ছিল। ঘুমিয়ে গেলাম আয়ানকে জড়িয়ে ধরে, কিন্তু ঘুম থেকে ওঠার পর দেখতে পেলাম আয়ান আমার পাশে নেই। একটু পর আমার শাশুড়ি আম্মু এসে আমাকে খাইয়ে দিয়ে চলে গেলেন, কিন্তু আয়ানকে সারা দিন আর দেখতে পেলাম না। আমি তখন আমার গ্রুপের সাথে বসেছিলাম। কালকে আমাদের মিটিংয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আজকে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সেজন্য সন্ধ্যার সময় আমরা বেরিয়ে গেলাম শিহাবের আস্তানার উদ্দেশ্যে। সেখানে যাওয়ার পর আমরা সবাই মিলে চারিদিক থেকে ঘেরাও করে ফেললাম। সন্ধ্যার পর আমি আর আমার শাশুড়ি আম্মু সাথে শ্বশুর আব্বু বসেছিলাম, গল্প করেছিলাম। আয়ানের পরিবর্তনের বিষয়ে হঠাৎ করে আমার মাথাটা কেমন জানি ঘুরে উঠল। আমি দাঁড়াতে পারছিলাম না। পেটে ব্যথা করতে শুরু করলো, প্রচণ্ড ব্যথা। এটা দেখার পর আমার শাশুড়ি তাড়াতাড়ি করে আয়ানকে কল করতে শুরু করলেন, কিন্তু তার ফোন বন্ধ। আমাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে। আমি হসপিটালের বেডে শুয়ে আছি। কিছুক্ষণ পরে আমার অপারেশন শুরু হয়ে যাচ্ছে, কিন্তু সে ফোন ধরছে না। আমার ইচ্ছে করছিল না আর ফিরে আসার জন্য, কারণ সেই মানুষটা আমার এত বিপদের সময় আমার পাশে থাকে না। তার কোনো প্রয়োজন নেই আমার জীবনে তার প্রতি অনেক অভিমানের জন্য গিয়েছিল। ডাক্তার আমাকে নিয়ে চলে গেল অপারেশন করার জন্য, তবুও আয়ানকে একটাবার দেখার জন্য মন ব্যাকুল হয়ে গেল। কিন্তু কই সে তো বড্ড ব্যস্ত। একদিকে আমরা সম্মুখ যুদ্ধে জড়িয়ে পড়লাম। ভিতরে যে এত লোক থাকবে আমরা বুঝতেও পারিনি। তারা আমাদেরকে গুলি করতে শুরু করলো, আমরাও তাদেরকে গুলি করছি। জায়গাটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। এসপি স্যারকে শিহাব নামের সেই লোকটা আটকে রেখেছে। আমরা বুঝতেও পারিনি কি থেকে কি হয়ে গেল। সবাই ভয় পাচ্ছে সামনের দিকে এগিয়ে যেতেই, কিন্তু আমার কেমন জানে সেদিন সাহস চলে আসলো নিজের দেশকে বাঁচানোর জন্য। যদি আমার জীবন চলে যায়, এরপরেও আমি সামনের দিকে এগিয়ে যাব। সেজন্য আমি এগিয়ে যাই, ঝাঁপিয়ে পড়লাম শিহাবের ওপরে। আমার হাতে অনেকটা জায়গা কেটে গেল। কেউ একজন ছুরি দিয়ে পিছন থেকে আমাকে আঘাত করেছিল, কিন্তু তৎক্ষণাৎ তার উপরে কেউ গুলি করে দিয়েছে। অনেক লোকজন একে অপরের সাথে লড়াই করছে, কে কাকে মারছে সেটা কেউ দেখতে পাচ্ছি না। এরপর আমি তাকে ধরে টানতে টানতে নিয়ে চলে আসলাম। যখন অফিসে ফিরে আসলাম তখন দেখতে পেলাম আমার ফোনটার ভিতরে কমসে কম 100-র উপরে কল আছে। সেজন্য আমি তাড়াতাড়ি করে ফোনটা ব্যাক করলাম। ফোন ব্যাক করতে জানতে পারলাম তৃষার অপারেশন চলছে। সেজন্য তাড়াতাড়ি হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। এদিকে রাজীব স্যার জানিয়ে দিলেন কালকে একটা অনুষ্ঠান আছে, সেখানে আমাকে যেতে হবে। আমাদের অফিসে নাকি নতুন কোনো একটা লোক আসবে, কিন্তু আমি কোনো কথা বলতে পারলাম না। স্যারকে
আমার অবস্থার কথা জানিয়ে কান্না করে ফোনটা রেখে দিলাম। সেখানে যাওয়ার পর দেখতে পেলাম আম্মু বসে আছেন। আমাকে দেখে এগিয়ে এসেই আমার গালে একটা থাপ্পড় মেরে বলে, তোকে আমার ছেলে বলতে ঘৃণা করছে। এই বিপদের সময় ফোন ধরছিলি না কেন? কোথায় এমন কাজ করছিলি যে আমাদের ফোনটা তোলার সময় পাসনি? মেয়েটা কত কষ্ট পেয়েছে। আম্মু, তিশা কোথায়? আমি ভুল করে ফেলেছি। আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। বিপদের মধ্যে পড়েছিলাম, না হলে তোমাদের ফোন ধরতাম। আম্মু, বলো না, তিশার কি হয়েছে? কেমন আছে ও? আম্মু তখন আমাকে নিয়ে গেল একটা কেবিনে। সেখানে যাওয়ার পর বুঝতে পারলাম তিশা শুয়ে আছে, পাশে একটা ফুটফুটে ছেলে। আমি তখন তিশার দিকে এগিয়ে আসলাম। সে আমাকে দেখে আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, খবরদার, তুই যদি আমার সামনে আসবি তাহলে তোকে আমি শেষ করে ফেলবো। আমার ছেলেকে স্পর্শ করবে না, এটা তোর ছেলে না। তুই এত বড় একটা বিপদের মুহূর্তে আমাকে ছেড়ে চলে গেছিস। তোকে আমার স্বামী বলতে আমার লজ্জা করতেছে। তুই আমার সামনে থেকে চলে যা, কিন্তু আমি নিজের ক্ষতি করে ফেলবো। তিশা, একবার আমার কথাটা শোনো। আমি তোর কোনো কথা শুনতে চাই না। যদি আমাকে তুই ভালোবেসে থাকিস, তুই এখন আমার সামনে থেকে চলে যাবি। তোর মুখটাও আমি দেখতে চাচ্ছি না। তুই এখন আমার সামনে থেকে চলে যা বলছি, চলে যা। আমি তখন কান্না করে চলে আসলাম। আব্বু আম্মুকে দেখলাম স্বাভাবিক আচরণ করছে। তার মানে কি তারাও আমার উপর রাগ করে আছে? পরের দিন আমি চলে গেলাম অফিসে। সেখানে যাওয়ার পর দেখলাম অনেক বড় আয়োজন করা হয়েছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমার মনের অবস্থা সম্পূর্ণই খারাপ। দেখতে পেলাম ডিএসপি স্যার এসেছেন। উনি আসার পর সবাই ওনাকে বরণ করে নিল। এরপর উনি সকল কাজ শেষ করে একটা ফাইল আমার দিকে এগিয়ে দেয়। আমার হাতে এটা দিয়ে বলেন, রাজীব আমাকে অনেক আগে তোমার কথা বলেছিল, কিন্তু আমি সেদিন তোমাকে কোনো গুরুত্ব দেইনি। আমি বলেছিলাম আগে তোমাকে চেক করার জন্য, তোমাকে পরীক্ষা করার জন্য, কিন্তু তুমি পরীক্ষার পাশ করে গেছো। তাই আজ থেকে তোমাকে আমরা আমাদের সদস্য হিসাবে জয়েন করালাম। মিডিয়ার অনেক লোকজন ছিলেন। ডিএসপি এবং এসপি স্যার বক্তব্য দিলেন, আমাকেও কথা বলার সুযোগ দিলেন। আমিও সেখানে সামান্য কথা বললাম, কিন্তু মনের অবস্থা অনেক খারাপ। তারা দুজনেই আমার অনেক প্রশংসা করলেন, কিন্তু এই প্রশংসার কারণে যে আমার এত বড় একটা ক্ষতি হয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি। সেখানে আমার স্ত্রী আমাকে মেনে নিচ্ছে না। আমি আমার স্ত্রীর বিপদে পাশে থাকতে পারলাম না। সেখানে এই প্রশংসা দিয়ে কি হবে? এদিকে আমরা তখন হসপিটালে বসে আছি। একটু পর শ্বশুরমশাই আমার দিকে এগিয়ে এসে আমাকে এবং শাশুড়ি আম্মুকে একটা ভিডিও দেখালেন। ভিডিওটা দেখার পর আমরা কান্না ধরে রাখতে পারলাম না। ও আমাদেরকে না জানিয়ে এত বড় একটা কাজ করে ফেলেছে, এটা আমরা বুঝতেই পারছিলাম না। আমি বুঝতে পারলাম আমি তার সাথে অন্যায় করে ফেলেছি। এত বড় একটা কাজ করতে গিয়েছিল, ফোন ধরবে কিভাবে? আমার নিজের প্রতি রাগ হচ্ছিল। আমি তখন তাড়াতাড়ি করে তার কাছে ফোন করলাম। ফোন করতে এসে ফোনটা পিক করলো। মনে হচ্ছিল সে আমার ফোনের অপেক্ষায় বসে আছে। আমি একটু অভিমান সুরে বলে উঠলাম, তুমি আজকে আমাকে দেখার জন্য আসলে না কেন সকালে? কেন? তুমি তো রাতের বেলায় বললে যেন আমি তোমার সামনে না আসি। সেই জন্য তো তোমার কথাটা রাখার জন্য এরকম করলাম। সত্যি বলছি তিশা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এখন থেকে 10 মিনিটের সময় দিলাম। 10 মিনিটের ভেতরে যদি হসপিটালে না আসো তাহলে কিন্তু তোমার জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করতেছে। কথাটা শোনার পর আমি আর থাকতে পারলাম না। যে করেই হোক এখন তার সামনে যেতে হবে। সেজন্য সেখান থেকে দৌড় দিলাম। আমার দৌড়ানো দেখে রাজীব স্যার আমার সামনে আসলেন, কিন্তু আমি তাকে কথাটা বলেই দৌড় দিলাম। তিনি আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করলেন। পুরুষ মানুষের সবচেয়ে দুর্বল জায়গা এটা, তাই এই জায়গায় আঘাত লাগলে তো আর থেমে থাকা যায় না। সেজন্য তাড়াতাড়ি চলে আসলাম হাসপাতালে। হাসপাতালে আসার পর সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই আমার অবস্থা জানতে চেয়েছে। সবার সাথে কথা বললাম। বাবাকে দেখলাম খুশিতে কান্না করে দিয়েছে। বাবা তখন আমাকে জড়িয়ে ধরল। বাবা হয়তো এটা স্বপ্নেও চিন্তা করতে পারেনি আমি এত বড় একটা পজিশনে চলে যাব। সেখানে তারা আমার ভবিষ্যৎ জীবন নিয়েই চিন্তা করছিল।
সেখানে আমি এত বড় একটা কাজ করে ফেলেছি। আমি তখন তিশার কেবিনে গেলাম। তিশা আমাকে দেখে চুপচাপ বসে আছে। আমি তখন তার কাছে গিয়ে বললাম, সরি বউ। আমি তখন হাসি মুখে আমার জামাইকে জড়িয়ে ধরলাম। যে নিজের দেশের জন্য এত বড় একটা কাজ করতে পেরেছে, এটাই আমার কাছে অনেক বেশি কিছু ছিল। আমি তখন তার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বললাম, আমাদের ছেলে যখন জানতে পারবে তার জন্মের দিন তার বাবা এত বড় একটা কাজ করেছে, সেদিন সে কতটা খুশি হবে বুঝতে পারছো? এই সময়টাই তুমি হয়তো আমার পাশে থাকতে পারোনি। আমার রাগ হয়েছিল প্রচুর, কিন্তু এটা দেখার পর আমার ভাষা হারিয়ে ফেলেছি। আমার ছেলে বড় হয়ে গর্ব করতে পারবে এটা নিয়ে। তিশা, তুমি আমার জীবনে এসেই এভাবে আমাকে পরিবর্তন করে দিবে, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। তুমি সত্যিই আমার কাছে স্বপ্নের মতো। এভাবেই আমি তোমার কাছে তোমার স্বপ্ন হয়ে সারা জীবন থাকব। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সত্যি, একজন নারী চাইলে একজন পুরুষকে মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিতে পারে। নারীর ভালোবাসা পুরুষকে যে কোনো পথে নিয়ে যেতে পারে। আমি আমার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক অনেক বেশি কিছু। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন, যাতে এভাবেই আমরা সারা জীবন কাটাতে পারি। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।